ওকে ফাইন। তাহলে একটা জিনিস আমরা কনফার্ম হচ্ছি যে সিবিটিএ এনভায়রনমেন্টের ভিতরে ইনক্লুসিভিটিটা আমাদেরকে অবশ্যই প্রমোট করতে হবে। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে হোয়াট ইজ ইনক্লুসিভিটি। ঠিক আছে, আমরা তাহলে প্রথমেই ডেফিনেশনে চলে যাই ইনক্লুসিভিটি কাকে বলে। এখানে দেওয়া আছে, দেখেন একদম ফার্স্ট সেটাই দেওয়া আছে ইনক্লুসিভিটি কাকে বলে। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 6। হ্যাঁ, ওভারভিউতে সংজ্ঞাটা দেওয়া আছে। ওভারভিউ সংজ্ঞাটা মাস্ট নো, এটা পাশে দাগ দিয়ে লেখেন মাস্ট নো। Inclusivity means recognizing, accommodating and meeting the learning needs of all your learner. তার মানে আপনার প্রত্যেকটা লার্নারের লার্নিং নিডস, ঠিক আছে, তাদের অ্যাকোমোডেটিং, তাদের রিকগনাইজিং সব কিছুই কী হচ্ছে ইনক্লুসিভিটির অংশ। ইট মিনস অ্যাকনলেজিং দ্যাট ইউর লার্নার হ্যাভ এ রেঞ্জ অফ ইন্ডিভিজুয়াল লার্নিং নিডস অ্যান্ড আর নাম্বার অফ ডাইভার্স কমিউনিটি। দেখেন আপনার যে লার্নারগুলো আসছে, এই লার্নারগুলো এক ফ্যামিলি থেকে আসে নাই, এক জেলা থেকেও নাও আসতে পারে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন ফ্যামিলি থেকে বিভিন্ন মানুষজন আসছে। এ কারণে তাদের লার্নিং নিডগুলোও আলাদা হবে, তাদের লার্নিং ক্যাপাসিটিও আলাদা হবে। তাহলে ইনক্লুসিভিটি বলতে আমরা সিম্পলি বুঝবো যে আমার যে লার্নারগুলো আছে, এই প্রত্যেকটা লার্নারের লার্নিং নিড বুঝে বুঝে আমাকে লার্নিং সেশনটা বা ট্রেনিং সেশনটা পরিচালনা করা। এখানে অনেকে আছে অনেক দ্রুত বুঝে, অনেক ফাস্ট, আবার অনেকে আছে অনেক স্লো বুঝে, অনেকে আছে বোঝার পর মনে থাকে না, অনেকে আছে কি বোঝার পর লিখতে পারে না। এক এক জনের এক এক ধরনের প্রবলেম আছে। যার যে ধরনের প্রবলেম আছে, মূল ক্লাসের পাশাপাশি ওই প্রবলেমগুলো নিয়ে আমাকে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, ওই প্রবলেমগুলোকেও আমাকে সলভ করতে হবে। যদি আমি ওই প্রবলেমগুলো সলভের দিকে দৃষ্টি দেই, তাহলে আমার ইনক্লুসিভিটিটা শুধুমাত্র মানে হবে, প্রমোট করা হবে। কারণ কি, এটা তো সিবিটিএ সিস্টেম। সিবিটিএ সিস্টেমে আমরা এটাই বলতেছি, এখানে যে ট্রেনিগুলো আসবে তাদের প্রত্যেককেই কী হতে হবে, কম্পিটেন্স হতে হবে। তার মানে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কম্পিটেন্স। এখন একজন যদি একটু দুর্বল হয়, তাকেও তো কম্পিটেন্স করতে হবে, তাহলে তাকে একটু আলাদা সাপোর্ট দিতে হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের ট্রেডিশনাল সেক্টরের ইয়েগুলাতে, এডুকেশনাল সিস্টেমে এই টাইপের জিনিসগুলো ইনক্লুসিভিটিটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি না। যেমন একটা ক্লাসে যখন কোনো টিচার ক্লাস নিচ্ছে, ওই ক্লাসে 60-70 জন স্টুডেন্ট, এর মধ্যে টিচারের নজর শুধু বেশিরভাগ ক্ষেত্রে থাকে কারা বেশি খারাপ, কারা বেশি ভালো। মানে টিচার চিনে অনেক বেশি দুষ্ট পোলাপানদের আর অনেক বেশি ভালো পোলাপানদের, মাঝখানে যারা থাকে বিশাল একটা জনগোষ্ঠী, ঠিক আছে, এরা কিন্তু ইনক্লুসিভিটির শিকার হয় না। ঠিক আছে, আসলে ভালোরাও হয় না, খারাপরাও হয় না। যে নিজে পড়ে সে ভালো, যে নিজে পড়ে না সে খারাপ, এইটুকুই পার্থক্য। ঠিক আছে, বাট এখানে কিন্তু সেই বিষয়টা এরকম না। এখানে আমি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কি পার্সনের সমস্যাগুলো শুনে তার সমস্যাটাকে কি করতে হবে, সমাধান করতে হবে। ঠিক আছে, এখানে একজন হয়তো বা কি কানে কম শুনে, একজন হয়তো মানে কি মুখে জড়তা আছে। তাহলে যার মুখে জড়তা আছে, যে কানে কম শুনে, এদেরকে যারা নর্মাল মানুষ আছে এদের সাথে যদি আমি কম্পেয়ার করে আগাতে যাই, এরা তো ওদের সাথে পারবে না। তাহলে এর ভিতরে তো স্কিল ডেভেলপড হবে না, সে কম্পিটেন্সি অর্জন করতে পারবে না। তার মানে ইনক্লুসিভিটিটা আমি আমার ট্রেনিং সেশনে প্রমোট করতে পারলাম না। এতটুকু ক্লিয়ার কিনা আপনারা, ইনক্লুসিভিটি জিনিসটা কি? ওকে ফাইন। তাহলে ইনক্লুসিভিটি লার্নিং এনভায়রনমেন্ট কি? ওয়ান অফ দ্যাট, যেখানে কি করা হয়, ভ্যালু অ্যান্ড রেসপেক্ট ডিফারেন্স, অর্থাৎ একই ক্লাসে বিভিন্ন ভ্যালু এবং বিভিন্ন রেসপেক্টের পার্সন থাকতে পারে। প্রমোট লার্নিংটাকে প্রমোট করতেছি আমরা, সাপোর্ট অ্যাডভাইস, সাপোর্ট মানে কিভাবে আমরা ইনক্লুসিভিটিটাকে মানে করব, এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করব। আমাকে কি করতে হবে, ডিফারেন্স ভ্যালুটাকে রেসপেক্ট করতে হবে। মানে আমাদের যে ডিফারেন্স ভ্যালু আছে এটাকে কি করতে হবে, রেসপেক্ট করতে হবে। আমার লার্নিং সিস্টেমটাকে কি প্রমোট করতে হবে। সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস কলিগস, কলিগসদের সাপোর্ট করতে হবে এবং অ্যাডভাইস করতে হবে। লার্নার্সদেরও সেম, ক্লায়েন্টসদেরও কি টু এনকারেজ। মানে এই ইনক্লুসিভিটিটা বজায় রাখার জন্য, একটা ওভারঅল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে আমার কি লাগবে, কলিগসদের হেল্প লাগবে, লার্নারদেরও হেল্প লাগবে, যারা কি ক্লায়েন্টস তাদেরও কি লাগবে, হেল্প লাগবে। সো সবার সাথে এই বিষয়টা নিয়ে সাপোর্ট এবং আলোচনা করতে হবে। নিউ অ্যান্ড অনগোয়িং পার্টিসিপেশন ইজ লার্নিং অপরচুনিটি। বিভিন্ন নতুন নতুন ধারণা, নতুন নতুন ওয়েতে কী করতে হবে, পার্টিসিপেন্টদের শেখানোর ব্যবস্থা করতে হবে।
এক্সপ্লোর দ্য বেনিফিট অফ লার্নিং। এই জাস্ট এখানে হচ্ছে আমার লার্নিং সেশনে ইনক্লুসিভিটিটা আমি কীভাবে ডেভেলপ করতে পারি, এখান থেকে 2-3টা পয়েন্ট এটা আপনি শুড নো দেন। হ্যাঁ, এই পয়েন্টগুলো হচ্ছে শুড নো। আর হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি কেন প্র্যাকটিস করতে হবে এটা মাস্ট নো। হ্যাঁ, তাহলে 2টা মাস্ট নো থাকলো এই পেজে। প্রথমে ওভারভিউর প্রথম প্যারাটা মাস্ট নো, আর একদম হোয়াই ইনক্লুসিভিটিতে দরকার এটা হচ্ছে কি মাস্ট নো। বলছে কি, বাই ফরকাস্টিং অ্যান্ড প্রমোটিং অ্যান ইনক্লুসিভ লার্নিং কালচার, ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন ক্যান, ঠিক আছে, কি করতে পারে, prepares its learner to work more effectively and flexibly is diverse workplace and community। বিভিন্ন ধরনের ওয়ার্কপ্লেস এবং বিভিন্ন ধরনের কমিউনিটির সাথে অ্যাডজাস্টেবল কি করতে হবে, লার্নিং সেশন, ট্রেনি তৈরি করতে হবে। Provide more learners and clients that better quality service in increasing competitive market, ঠিক আছে, প্রোভাইড মোর লার্নার অ্যান্ড ক্লায়েন্ট দ্যাট বেটার কোয়ালিটি সার্ভিস, তার মানে লার্নার এবং ক্লায়েন্টদেরকে বেটার কোয়ালিটি সার্ভিস দিতে হবে, ঠিক আছে, আমাদের কম্পিটিটিভ মার্কেটের তুলনায়। Ensure it means the obligation arising out of legislation and standard, ঠিক আছে, আমরা যে কোনো ইনক্লুসিভিটি ফ্যাসিলিটি চালু করি না কেন এটা অবশ্যই আমাকে নিয়ম এবং কি করতে হবে, স্ট্যান্ডার্ডের মধ্যে থেকেই দিতে হবে, স্ট্যান্ডার্ডের বাইরে যেয়ে না, ঠিক আছে। ইন অর্ডার টু প্রমোট, পরের পেজটে আসেন, পরের পেজটায় ফার্স্ট অংশটুকু এটা শুড নো দেন, ঠিক আছে। ইন অর্ডার টু প্রমোট অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট ইন দ্য টিভেট সেক্টর ইউ নিড টু নো হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, কীভাবে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে এটা জানতে হবে। কি বলছে, করার জন্য আমাকে কি করতে হবে, বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ডিফারেন্সগুলো আমাকে কি আইডেন্টিফাইড করতে হবে। ইন্টিগ্রেট দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইন ইউর ওয়ার্ক প্র্যাকটিস, আমার যে ইনক্লুসিভিটির প্রিন্সিপালগুলো আমরা ফার্স্ট SCBLM পড়ছিলাম, তাই না, ফার্স্ট CBLM আমরা যখন ইয়াটা পড়লাম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কম্পোনেন্টগুলো পড়লাম, ওইখানে কিন্তু এই জিনিসগুলো আমরা পড়িয়ে নিয়ে আসছি আপনাদের, ঠিক আছে। তাহলে আমাদের প্রিন্সিপাল যে আছে, প্রিন্সিপালগুলোকে আমাদের ইনক্লুসিভিটি প্র্যাকটিসের জন্য রেগুলার কি প্র্যাকটিস করতে হবে। ইউজিং ইনস্টিটিউট টু অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি, মানে ইনস্টিটিউটগুলোতে অ্যাক্সেস এবং ইকুইটি পলিসির গাইডলাইনগুলো কী করতে হবে, গাইডলাইনগুলো নিয়ে কাজ করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে যেন একটা ইনস্টিটিউটে সহজে ঢোকা যায় এবং যারা লার্নার এবং ক্লায়েন্ট হিসেবে ঢুকবে তারা যেন সমান ফ্যাসিলিটি পায়, ঠিক আছে। তারপরে ইউজিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেন্সিটিভ টু ডিফারেন্স, হ্যাঁ, যদি ল্যাঙ্গুয়েজগত সমস্যা থাকে সেটাও আমাকে কি সেন্সিটিভভাবে দেখতে হবে। মডেলিং ইনক্লুসিভনেস ইন ওয়ার্ক পারফরমেন্স, ঠিক আছে, ইনক্লুসিভনেসটা এমনভাবে মানে মডেল আকারে আমার ইনস্টিটিউটে প্রয়োগ করতে হবে যেন কি সবাই সমানভাবে ম্যাক্সিমাম ফ্যাসিলিটি পেতে পারে। আমি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল লার্নারের সাথে বসে তাকে স্কিল করার জন্য আমার কি কাজটা করা উচিত এটা দেখে দেখে করতে হবে, এতে লার্নার উপকার হবে, লার্নার যদি উপকার হয় তাহলে আপনার ইনস্টিটিউটেরও উপকার হবে। তাহলে ইনক্লুসিভিটি এনভায়রনমেন্ট যদি আপনি আপনার ইনস্টিটিউটে ডেভেলপ করতে পারেন অবশ্যই ইনস্টিটিউটের কি হবে, এটা এক ধরনের মার্কেটিং পলিসির মধ্যে পড়ে যাবে, কারণ এখান থেকে যে স্টুডেন্টগুলো বের হয়ে যাবে ইনক্লুসিভিটি এনভায়রনমেন্ট থাকার কারণে এই স্টুডেন্টগুলাই কি করবে, পরবর্তীতে নতুন স্টুডেন্ট কি আপনাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবে। বাট আপনি যদি সাপোর্ট সার্ভিস এগুলো ভালো দিতে না পারেন, ইনক্লুসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে না পারেন, তাহলে অনেক বেশি মার্কেটিং করেও কি খুব বেশি বেনিফিটেড হওয়ার সম্ভাবনা অনেক কম। এবার আমরা দেখি বিল্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটা লেখেন কুড নো, ঠিক আছে, এটা হচ্ছে কুড নো। To promote positive and inclusive learning culture, you must acknowledge, respect and value the individual difference. This difference may include learning difficulties হতে পারে, মানে কি ডিফিকাল্টিসগুলো হতে পারে, কি ডিফারেন্সগুলো থাকতে পারে। যেমন আমি খুব সুন্দর করে কথা বলতে হয়তো পারি না, বাট আপনাদের ভিতর থেকে একজন কি খুব সুন্দর করে কথা বলতে পারেন। এখন কথা হচ্ছে যে সুন্দর করতে কথা বলতে পারে না আর যে সুন্দর করে কথা বলতে পারে, দুজনের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে।
আবার আমি একটা জিনিস একবার পড়ে মুখস্থ করতে পারি, আপনি 10বার পড়ে মুখস্থ করতে পারেন না। তাহলে আমাদের মধ্যে অবশ্যই কি লার্নিং ডিফারেন্স থাকে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, কালচারাল ডিফারেন্স থাকে, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স থাকে, লিটারেসি গত ডিফারেন্স থাকে, ঠিক আছে, সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড আলাদা হতে পারে, আমাদের এই জেন্ডার, সেক্সুয়ালিটি, রিলিজিয়ন প্র্যাকটিসকে আলাদা হতে পারে, ঠিক আছে। এই টাইপের কন্ডিশনগুলা ক্ষেত্রে আমাকে অবশ্যই ইনক্লুসিভিটিটা প্রুভ করতে হবে। একজনের ফিজিক্যাল ডিসএবিলিটি আছে, সাইকোলজিক্যাল ডিসএবিলিটি আছে, একজনের ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমাকে অবশ্যই রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ভিতরে নিয়ে আসতে হবে। এখন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট শব্দটা বললে আপনাকে শুধু অ্যাসেসমেন্ট মনে হবে, বাট রিজনেবল অ্যাডজাস্টমেন্ট শব্দটা শুধু অ্যাসেসমেন্টের জন্য নয়, এটা যে কোনো ইনক্লুসিভ এনভায়রনমেন্টের জন্য কি করা যাবে, ইউজ করা যাবে। ওকে, আরেকটা জিনিস আমরা দেখি, তাহলে এটা আপনি কি দিবেন, কুড নো। এরপরে যেটা আছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট অ্যাকনলেজ টু রেসপেক্ট দ্য ভ্যালু অ্যান্ড ক্লায়েন্ট উইথ দ্য পার্টিকুলার নিড ইনক্লুড, এটা আপনাকে শূন্য দিতে হবে। এটাও আমরা পড়ছি ওইখানে, ওমেন ওয়ার আন্ডার রিপ্রেজেন্টেড, মানে যে সকল মহিলারা কি স্বাভাবিকভাবে সমাজের প্রথম কাতারে আসতে পারে না, হ্যাঁ, পিপল উইথ লো লিটারেসি নিউমারেসি, পিপল উইথ ডিসএবিলিটি, পিপল উইথ লিমিট লার্নার, পিপল ইয়থ উইথ অ্যাট রিস্ক, এই টাইপের মানুষকে কি করতে হবে, আপনাকে সাপোর্টটা একটু বেশি দিতে হবে, ঠিক আছে। পার্টিকুলার নিড, যাদের আসলে এই সাপোর্টটা দরকার, ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি পার্টিকুলার নিড আসে, এটা কিন্তু আমরা পড়ে আসছি, প্রোভাইডিং সাপোর্ট অফ স্পেশাল নিড, একটা হচ্ছে পার্টিকুলার নিড, আরেকটা হচ্ছে কি স্পেশাল নিড। ফিজিক্যাল এনভায়রনমেন্টাল অ্যাডজাস্ট করা লাগতে পারে, অ্যাডজাস্টমেন্ট অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি করা লাগতে পারে, ওস ইস্যু থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকতে পারে, লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ইস্যু থাকতে পারে, ঠিক আছে, মোর টাইম অ্যান্ড অ্যাডিশনাল সাপোর্ট টু লার্নিং, ঠিক আছে, মোর টাইম দিতে হবে, অ্যাডিশনাল সাপোর্ট দিতে হবে লার্নিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কি স্পেশাল নিড, দেখেন দুইটা নিড, একটা হচ্ছে স্পেশাল নিড, আরেকটা হচ্ছে কি পার্টিকুলার নিড, ঠিক আছে। তাহলে স্পেশাল নিড যদি আসে আপনি নিচেরটা দিবেন, এইটা লেখেন কুড নো, আর পার্টিকুলার নিডটা যদি আসে তাহলে শুড নো। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এখন আমরা আসতেছি, ঠিক আছে, আপনার ওভারঅল আমরা যা পড়ছি এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, এই যে টেবিলটা, এই টেবিলটা মাস্ট নো আকারে দেন, ডাবল মাস্ট নো দিয়ে দেন। এই টেবিল থেকে একটা না একটা কোশ্চেন পরীক্ষাতে মাস্ট বি আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা টেবিল ম্যাচিং আসুক, সেটা শর্ট কোশ্চেন আসুক, সেটা কি এমসিকিউ আসুক, একদম মাস্ট এই টেবিলটা পড়তে হবে। আপনার মূল এই সিবিএলএম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে এই টেবিলটা। সো এই টেবিলটা কেউ কোনোভাবেই বাদ দিতে পারবেন না। আর এই টেবিলের ভিতর কী পড়বেন, অর্থাৎ রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যদি কারো লো লিটারেসি বা নিউমারেসি থাকে, তাহলে কি ধরনের মেথড অ্যাপ্লাই করা লাগতে পারে, মেথডটা সহ পড়তে হবে। যেমন 1 নম্বর ইয়াটা দেখেন, বলছে কি লো লিটারেসি অর নিউমারেসি, এখানে মেথডগুলোর কথা কি বলছে, যে যদি কারোর শিক্ষাগত যোগ্যতা অনেক কম হয়, লিখতে অনেক কম পারে, তাহলে তাকে আমরা মৌখিক ভাইবা নিতে পারি, তাই না, ভার্বাল অ্যাসেসমেন্ট ইউজিং প্রিডমিনেন্টলি কোশ্চেন, মানে প্রিডিটারমাইন্ড কোশ্চেন, আগের থেকে সেট করা কিছু কোশ্চেন দিয়ে তাকে আমরা ভাইবা নিতে পারি যদি কারোর লিটারেসি কম থাকে। প্রেজেন্টেশন অর ডেমনস্ট্রেশন, তাকে আমরা প্রেজেন্টেশন এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে অ্যাসেসমেন্ট নিতে পারি। ইউজ দ্য ডায়াগ্রাম অর ভিজুয়াল কিউবস, বিভিন্ন রকম ডায়াগ্রাম ব্যবহার করার মাধ্যমে তাকে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি ওটা বোঝাতে পারি। এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট দয়া করিয়া মুখস্থ করিয়া ফেলিবেন, অথবা যদি মুখস্থ করিতেও না পারেন এমনভাবে রিডিং পড়িবেন যেন ইহাতে যে বোঝা যাবে। যদি পরীক্ষাতে আসে ইউজিং ডায়াগ্রাম অ্যাজ এ ভিজুয়াল কিউবস হোয়েন আস্কিং কোশ্চেন ফর দ্য ক্যান্ডিডেট টু এক্সপ্লেইন আনসার, ঠিক আছে, কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এখানে দিয়ে দিল লো লিটারেসি, ক্যান্ডিডেট উইথ ডিসএবিলিটি, ইলনেস, জেন্ডার, তাহলে কিন্তু আপনাকে লো লিটারেসি আর নিউমারেসি দিতে হবে। তার মানে এখান থেকে উঠাই দিতে পারে, এটা কি জাস্ট অবজেক্টিভ আকারে এমসিকিউ হিসাবে দিতে পারে, অথবা দিতে পারে যে লো লিটারেসি এবং নিউমারেসির শর্ট নোট আকারে, লো লিটারেসি এবং নিউমারেসির আকারে পজিটিভ কি পসিবল রেঞ্জ অফ মেথড কি হতে পারে, হোয়াট আর দ্য পসিবল রেঞ্জ অফ মেথড ইন কেস অফ লো লিটারেসি অ্যান্ড নিউমারেসি, এইভাবেও কোশ্চেনটা ঘুরে আসতে পারে। কোশ্চেন যেরকমই আসুক আপনাকে শুধু মনে রাখতে হবে এখানের এই 3টা পয়েন্ট শুধুমাত্র লো লিটারেসি আর নিউমারেসির জন্য। ওকে, ক্যান্ডিডেট উইথ কি ডিসএবিলিটি, যদি ক্যান্ডিডেট উইথ ডিসএবিলিটি থাকে তাহলে আমাকে কি করতে হবে, প্রথম হচ্ছে অবজারভেশন চেকলিস্ট ইউজ করা যেতে পারে,
তারপরে কি ব্রেইল ইজ সাইট ইম্পেয়ার্ড লার্নার। ব্রেইলটা তো আপনারা জানেন, ওই যে অন্ধ যারা তারা ওই যে হাতে ধরে ধরে যে পড়ে, এই টাইপের কিছু একটা করা যেতে পারে। ব্রেল ফর সাইট ইম্পেয়ার্ড লার্নার আস্কিং কোশ্চেন অ্যান্ড গেটিং অ্যাসিস্টমেন্ট ফর দ্য ইন্টারপ্রিট ফর দ্য ক্যান্ডিডেট হু আর হিয়ারিং ইম্পেয়ার্ড। এরপর ইউজিং কি ইন্টারপ্রেট আন্ডার দ্য ইউজিং ইন্টারপ্রিটেড রিডার, মানে আমরা কাউকে হেল্পের জন্য নিতে পারি, সে যদি পড়তে ঢুকতে না পারে তাহলে কি করতে পারি, ইউজিং ইন্টারপ্রিটার, মানে সে যেটা বলবে এটা আমাদেরকে বুঝাই দিবে। রিডার অর অ্যাটেন্ডার, তারপরে কি কেয়ার অর স্ক্রেবার ফর রাইটার টু রাইট ডাউন দ্য আনসার অ্যান্ড কোশ্চেন, মানে সে মুখ দিয়ে বলবে আরেকজন এটা লিখে লিখে দিবে। অবজারভেশন অফ দ্য টাস্ক পারফরমেন্স অন দ্য সুইটেবলি অ্যাডজাস্ট ইকুইপমেন্ট অর এনভায়রনমেন্ট। ঠিক আছে, অবজারভেশন দিয়ে বলছে কি অবজারভেশনের মাধ্যমেও তার বিভিন্ন টাস্কের পারফরমেন্স পরীক্ষাগুলো নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম অবজারভেশন চেকলিস্ট, ব্রেল মানে যারা অন্ধ তাদের জন্য ব্রেল, যারা একেবারে মানে কানে শুনে না তাদের জন্য কি ওই আস্কিং কোশ্চেন অ্যান্ড গেটিং অ্যাসিস্ট্যান্ট, মানে কারোর হেল্প নেওয়া, যে তার কথা বুঝাইতে পারবে, তাকে আকার ইঙ্গিতের মাধ্যমে তাকে বুঝাইতে পারবে, এই টাইপের অ্যাসিস্ট্যান্ট হেল্প নেওয়া। আবার সে লিখতে পারে না, তার শারীরিক ডিসএবিলিটির জন্য সে লিখতে পারবে না, শারীরিক ডিসএবিলিটির জন্য সে লিখতে পারে না, তার হাতে প্রচণ্ড ব্যথা, তাহলে এমন একজন হেল্পার নিতে হবে যে তাকে লিখে দিবে, সে মুখে মুখে বলবে, সে লিখবে। ঠিক আছে, এই টাইপের বিভিন্ন রকম রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা পসিবল। ওকে, এরপরে দেখেন ওল্ডার ক্যান্ডিডেট আছে, ইল হেলথ আছে, জেন্ডার আছে, ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেট আছে। ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেট মানে কি ডিফারেন্ট কালচারাল লোকজন। ঠিক আছে, আমাদের দেশে গারো আছে, সাঁওতাল আছে, কত ধরনের লোকজন আছে, এক একজনের কালচার এক এক ধরনের। ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমাদের কি কি করা লাগবে? এই টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, টেবিলটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এই টেবিলটা আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুসিভিটি কাকে বলে, ঠিক আছে, আর ইনক্লুসিভিটির সাথে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের এই টেবিলটা একদম ফুলফিল মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ না করলেও অ্যাটলিস্ট ভালো করে 3-4 বার রিডিং করলে কি হবে, ম্যাক্সিমাম জিনিসগুলো আপনার জানা থাকবে। যেমন ক্যান্ডিডেট উইথ লো লেভেল অফ এডুকেশন, যদি কোনো ক্যান্ডিডেটের লো লেভেল অফ এডুকেশন থাকে তাহলে তাকে তার ক্ষেত্রে আমি অ্যাসেসমেন্ট টুলস বা মেথডগুলো কী ইউজ করব, আপনাকে মনে রাখতে হবে। কী করতে হবে, চেক ইফ ল্যাঙ্গুয়েজ লিটারেসি অর নিউমেরেসি আর লাইকলি টু ইম্পেয়ার্ড অন দ্য অ্যাসেসমেন্ট। তাকে আগে চেক করে নিতে হবে তার কি আসলে সে ভাষাগতভাবে বা তার যে জানা, তার যে জ্ঞান, এই জ্ঞানকে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোনো হ্যাম্পার করবে কিনা তাকে। যদি হ্যাম্পার করে তাহলে অন্য কিছু, যদি হ্যাম্পার না করে, না অ্যাসেসমেন্ট প্রক্রিয়া তার চালানো সম্ভব, তাহলে এই প্রক্রিয়াতে চলবে। আর যদি দেখি যে তার যথেষ্ট ল্যাঙ্গুয়েজগত সমস্যা আছে, যথেষ্ট পড়ালেখাগত সমস্যা আছে, তাহলে তাকে অন্য প্রসেসে নিয়ে যেতে হবে। ডেমনস্ট্রেট অ্যান্ড ওরাল কোশ্চেন, তাকে কি করতে পারি, যেহেতু ক্যান্ডিডেট কি লো লেভেল অফ এডুকেশন, তাহলে আমি তাকে বিভিন্ন কাজ দিতে পারি, ভাই এই কাজটা আপনি করে দেখান, এই কাজ রিলেটেড বিভিন্ন ভাইবা কোশ্চেন আমি তাকে জিজ্ঞেস করতে পারি। কারণ আমার তো মূল টার্গেটটা কি, মূল টার্গেটটা হচ্ছে সে কোনো কাজে দক্ষ কিনা এটা যাচাই করা। ঠিক আছে, একেবারে তাকে গোল্ডেন A+ পেতে হবে, বাংলাতেও A+, সমাজেও A+, ধর্মেও A+, সব A+ পেতে হবে, বিষয়টা না। সে যে কাজটা করতে আসছে, যে কাজের অ্যাসেসমেন্ট দিতে আসছে, ওই কাজে সে দক্ষ কিনা এটা আমাকে প্রুফ করতে হবে। এটা প্রুফ করাটাই হচ্ছে আমার এখানে অ্যাসেসর হিসাবে মূল কাজ। তাহলে এটা বিভিন্ন ওয়েতে করা যেতে পারে যদি আমি রিজনেবল অ্যাডজাস্টমেন্টের কথা চিন্তা করি। রিড অ্যানি প্রিন্টেড ইমাজিন টু ক্যান্ডিডেট অ্যাড ইউজিং দ্য গ্রাফিক্যাল ইনস্ট্রাকশন, তাহলে সে যদি পড়ালেখা করতে নাই পারে তাহলে আমরা বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তাকে কি করতে পারি, হেল্প করতে পারি। ইউজ শর্ট অ্যাসেসমেন্ট টাস্ক, তাকে ছোট ছোট অল্প একেবারে শর্ট অ্যাসেসমেন্ট টাস্কের মাধ্যমেও অ্যাসেসমেন্টটা ফিল আপ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের যে টেবিলটা আছে, এই টেবিলটা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কোন ক্ষেত্রে করব এবং কি করব,
ঠিক আছে, আপনি যদি পারেন এই মাঝখানের যে প্যারাটা আছে পটেনশিয়াল ইস্যু, এটা না পড়লেও চলবে, বাট আপনি একবার রিডিং করতে পারেন, ম্যাক্সিমামই সেম জিনিস। যেমন আমরা যদি প্রথমটার কথা বলি, লো লিটারেসিতে ইস্যুটা কী আছে, লিটারেসি যদি আপনার না থাকে তাহলে আপনি রিডিং করতে পারেন না, রাইটিং করতে পারেন না, ক্যালকুলেশন করতে পারেন না, কনফিডেন্স অনেক কম। আপনার ক্যান্ডিডেট যদি ডিসএবিলিটি থাকে তাহলে কথা বলতে নাও পারতে পারে, কথাতে সমস্যা থাকতে পারে, রিডিংয়ের সমস্যা, রাইটিংয়ের সমস্যা, মুভমেন্টের সমস্যা, হিয়ারিংয়ের সমস্যা, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্টলি আপনাদেরকে পড়ে ফেলতে হবে। এরপরে কি দেওয়া আছে, ইন্টিগ্রেটিং দ্য প্রিন্সিপাল অফ দ্য ইনক্লুসিভ ইন ইউর ওয়ার্ক প্লেস। তার মানে আমরা এটা পড়ছিলাম ওই যে আমাদের ওই চ্যাপ্টারে, যে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, হ্যাঁ, তখন বলছিলাম যে ইনক্লুসিভিটি অধ্যায়টা বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমরা এটা একেবারে মাস্ট নো আকারে পড়বেন যে কি কি প্রিন্সিপাল ইনক্লুসিভিটির ক্ষেত্রে আছে। তাহলে প্রথম প্রিন্সিপালটা কি আছে, মানে প্রথম প্রিন্সিপালটা হচ্ছে লার্নার সেন্টার অ্যাপ্রোচ অফ টু লার্নিং। তাহলে আমি যখন কোনো কিছু কাউকে শিখাবো, যদি আমি চাই যে আমার এই লার্নিং সেশনে আমি কি করতে চাচ্ছি, ইনক্লুসিভিটিটা প্রমোট করতে চাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই টিচার সেন্টার লার্নিং করা যাবে না, যে আমি বলবো আপনারা শুধু শুনবেন, এখন আপনারা যা করতেছেন আর কি। এটা মূলত হবে কি লার্নার সেন্টার। তার মানে লার্নার কি আসলে এটা অ্যাচিভ করতে পারছে, বুঝতেছে কি না, এটার উপরে ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, প্রিন্সিপালগুলো বাস্তবায়িত করতে হবে। তারপর ফোস্টারিং অ্যান্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স, প্রত্যেককে আলাদা আলাদাভাবে খোঁজখবর নিতে হবে। সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেন্ট, যারা পার্টিসিপেন্ট তাদের প্রত্যেককে কি সমানভাবে সাপোর্ট দিতে হবে। ক্রিয়েট অপরচুনিটি ফর পার্টিকুলার টু সাকসেস, ঠিক আছে, প্রত্যেককে সাকসেসফুল বানাতে হবে, প্রত্যেককেই অ্যাসেসর বানাতে হবে, এটা আমাদের টার্গেট। এখন আমি তো টার্গেট করলে হবে না, তাই না, আমি যাকে নিয়ে টার্গেট করতেছি তাকেও টার্গেট করতে হবে, যে আমাকে কি হতে হবে, অ্যাসেসর হতে হবে, আমাকে ট্রেনার হতে হবে। ঠিক আছে, আমি আপনাকে যতই টার্গেট করি, এই যে আমি বললাম যে আমাদের স্টুডেন্ট এই আজকে যারা পরীক্ষা দিছে এই ইয়ার থেকে একজনও পাস করে নাই, পাস না করলেও একটা পজিটিভ সাইন হচ্ছে কি, যে তারা ডেমনস্ট্রেশন ভালো পারে, তারা অ্যাসিস্টমেন্ট ডেমো ভালো পারে, তাদের ইভিডেন্সটা নির্ভুল ছিল। ঠিক আছে, ম্যাক্সিমাম কাজগুলাই তো হয়ে গেছে, তাহলে রিটেনটাকে এটা কোনোভাবে আমরা আপনাকে করাইতে পারবো? রিটেনটা যদি আপনি বাসায় না পড়েন, এটা কি আমরা আপনাকে শিখাইতে পারবো? কোনোভাবেই পসিবল না। সো আপনাকে একটু সময় দিতে হবে ফর রিটেন। আর যে জিনিসটা পড়েন একটু বুঝে বুঝে পড়বেন, ঠিক আছে। একেবারে ইনক্লুসিভিটি ঘর ঘর করে ইংরেজিতে মুখস্থ করলেন, পরে যখন ধরছি বলতে পারেন না। দেখেন পরীক্ষাতে কিন্তু বাংলা লেখার অপশন আছে, এটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের। আপনি যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন, এই প্রশ্ন বুঝাই নেওয়ার পরে যদি এটা আপনি ইংরেজিতে লিখতে না পারেন, বাংলায়ও লেখা যায়, ঠিক আছে। তবে সব প্রশ্ন বাংলায় না লিখে দুই একটা প্রশ্ন যদি সমস্যা থাকে এটা আপনি বাংলায় লিখতে পারবেন, কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে দিয়ে আসতে পারবেন না। ওকে, ইনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচ অফ লার্নিং, সাপোর্ট অ্যান্ড এনকারেজিং দ্য ভ্যালু অফ ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। জাস্ট এখানে কতগুলো প্রিন্সিপালের কথা দেওয়া আছে, আপনি এখান থেকে 4-5টা প্রিন্সিপাল মনে রাখবেন, এটা মাস্ট নো হিসাবে পড়ে রাখবেন। আর এই প্রিন্সিপালগুলা এখানে বর্ণনা দেওয়া আছে, যেমন প্রথমে দেওয়া আছে লার্নিং নিড টু বি লার্নার সেন্টার। লার্নিংটা এমনভাবে করা উচিত যেন লার্নার সেন্টার লার্নিং নিড হয়, অর্থাৎ লার্নারের নিডটাকে জাস্টিফাইড করে, লার্নারের অ্যাবিলিটিটাকে জাস্টিফাইড করে, লার্নারের বিভিন্ন ধরনের রিজনেবল অ্যাডজাস্টমেন্টকে ইস্যু দাঁড় করিয়ে তাকে আমি কিভাবে শেখাতে পারি, কি শেখাতে পারি, এটা আমাকে কি নির্ধারণ করতে হবে। শুধু আমি কি পড়াবো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে লার্নার কি কি রিসিভ করতে পারবে। তারপরে কি লার্নিং প্রসেস লিড সাপোর্ট, ওইখানে আমরা যা যা পড়লাম ইন্ডিপেন্ডেন্স, এই জিনিসগুলো এখানে কি একটু বিস্তারিত দেওয়া আছে, জাস্ট এইটুকুই। ঠিক আছে, এখানে মূল বিষয় উপরের যে 5টা পয়েন্ট আছে, 6-7টা পয়েন্ট আছে, এটা আপনি একবারে মাস্ট নো আকারে দাগিয়ে রাখেন। নেক্সট আমরা পড়ব যে আমি যে আপনাদের কোনো কিছু শিখাবো, হ্যাঁ, এটা শেখানোর জন্য আপনাকে অবশ্যই চেঞ্জ হইতে হবে, চেঞ্জ না হলে আপনি আসলে কিছু শিখতে পারবেন না। ঠিক আছে, এখন কার্ট লুইসের একটা মতবাদ আছে এখানে, দেখেন এই যে দিয়ে দেওয়া আছে সেকেন্ড প্যারা, কার্ট লুইস স চেঞ্জ অ্যাজ এ 3 স্টেজ প্রসেস। তার মানে আপনি যদি কাউকে পরিবর্তন করতে চান, এটা 3টা স্টেজ প্রসেসের মাধ্যমে হবে। ঠিক আছে, যেমন আপনি আগে সিবিটিএ পড়তেন না, এখন সিবিটিএ পড়তে আসছেন, পড়তে আসার জন্য যে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে,
হ্যাঁ, পড়া মনে থাকতেছে না, পড়া বুঝতেছেন না, পড়া কঠিন লাগতেছে, অনেক পড়া মনে হচ্ছে, এই বিভিন্ন রকম প্রবলেম যেটা ক্রিয়েট হচ্ছে, এই প্রবলেমটা থেকে যদি আপনাকে সহজ অবস্থা আনা যায়, আপনাকে 3টা স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। ফার্স্ট স্টেজ হচ্ছে কি বলছে, ফার্স্ট স্টেজ হচ্ছে দ্য ফার্স্ট অফ হুইচ হি কল্ড আনফ্রিজিং। তার মানে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি এখন একটা স্ট্যাটিক মুভমেন্ট আছেন, একেবারে ফ্রিজ হয়ে আছেন, আপনি আপনার সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, আপনার পার্সোনাল লাইফ সব কিছু নিয়ে আপনি একদম স্ট্যাটিক হয়ে আছেন। ঠিক আছে, আপনাকে আগে কি করতে হবে, এই বরফ থেকে আনফ্রিজিং করতে হবে। ঠিক আছে, ডিউরিং দিস স্টেজ এ লার্নার মাস্ট বি মোটিভেটেড টু আনফ্রিজ দেয়ার ওল্ড বিহেভিয়ার। তার মানে আপনার প্রিভিয়াস যে বিহেভিয়ার ছিল ওইটা থেকে আপনাকে কি আনফ্রিজ হতে হবে। অ্যান্ড ইউ নিড টু সাপোর্ট দেম থ্রো দিস ইজ দ্য বাইপাস অফ দেয়ার ডিফেন্স মেকানিজম। মানে এটা এত সহজ না, ঠিক আছে, এটাকে করা অনেক কঠিন। আপনার ডিফেন্স মেকানিজম, আপনার মনের ইচ্ছা শক্তি, ঠিক আছে, মাইন্ডসেট করানো, তারপর এটা সম্ভব, তাছাড়া এটা সম্ভব না। ঠিক আছে, সেকেন্ড স্টেজ অফেন কল্ড মুভমেন্ট অর চেঞ্জ। তার মানে যখন আপনি আনফ্রিজ হবেন, এতক্ষণ বরফ ছিলেন এখন পানি হয়ে গেছেন, এই পানিটাকে আমি চাইলে কি, আমি আরেকটা, আপনি এতক্ষণ কি ছিলেন, ধরেন একটা রাউন্ড শেপের বরফ ছিলেন, ওইটাকে আমি এখন কি একটা ধরেন স্কোয়ার শেপের বরফে পরিণত করব। তাহলে একটা স্কোয়ারের ভিতরে পানিটা রেখে আবারও বরফ করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে কি বলছি, দিস সেকেন্ড স্টেজ ইজ অফেন ইজ কল্ড দ্য মুভমেন্ট অ্যান্ড চেঞ্জ বিকজ ইট ইজ হোয়ার দ্য চেঞ্জ অ্যাকচুয়ালি অকার্ড। এখানেই চেঞ্জটা হবে। দিস ইজ ব্রিওড of confused and transmitted for the learner as there is old behavior have been unfrozen and they are moving the new star of the unfamiliar. তার মানে কি, আমাকে প্রথমে আনফ্রিজ করলাম, এরপর আমি চেঞ্জ হলাম, এরপর আবার ওইটাকে, এই যে চেঞ্জটা হয়েছে এই চেঞ্জটা যেন আবার নতুন করে চেঞ্জ না হয়ে যায়, এই জন্য এটাকে আবার ফ্রিজ করে দিতে হবে। দ্য থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ ইজ কল্ড ফ্রিজিং because the change is made permanent. Learner now the mindset to crystallizing their new behavior and coming habitual and their comfort level is returned to be normal. তার মানে সহজ কথা, আমরা যদি কাউকে কোনোভাবে চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে সে যে আগে যা জানতো, ঠিক আছে, আগে যা জানতো ওই সকল জানা জিনিসগুলোকে আগে আনফ্রিজিং করতে হবে, এরপরে তার ভিতরে নতুন জিনিস ঢুকাইতে হবে, তা না হলে সে আপনাকে রিসিভ করবে না, আমাকে রিসিভ করবে না। এরপরে নতুন জিনিস ঢুকাতে হবে, এরপরে হচ্ছে কি তার আসল কাজ করতে হবে। তাহলে আমাদের 3টা স্টেজ, আনফ্রিজিং, চেঞ্জ এবং ফ্রিজিং, মনে রাখতে হবে, মাস্ট নো। এরপরে বলছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইজ টু অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস। ঠিক আছে, রেসপন্স টু দ্য পার্টিকুলার নিড অফ ইউর ক্লায়েন্ট। পেজটা কত নাম্বার স্যার? এটা হচ্ছে 12, পেজ নাম্বার 12, আমি যে পেজে এখন আছি। হ্যাঁ, 12 নাম্বার পেজে দেখেন, কার্ট লুইসের মতবাদ এটা, যে একজন মানুষকে পরিবর্তন করতে হলে 3টা ধাপে পরিবর্তন করতে হবে। প্রথমে সে আগে যা জানতো, তার প্রিভিয়াস নলেজ, এটাকে আগে কি করতে হবে, আনফ্রিজ করতে হবে, এরপরে তার প্রিভিয়াস নলেজ থেকে তার ভিতরে চেঞ্জ ঢুকাই দিতে হবে, এরপরে তাকে আবার ফ্রিজ করে দিতে হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে দেখেন পরের প্যারাটা, টু প্র্যাকটিস ইনক্লুসিভিটি উইথিন এ ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। আমি যদি ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনের ভিতরে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে চাই তাহলে আমার কি কি জিনিস দরকার? ঠিক আছে, ইউ উইল নিড টু মেক রিজনেবল অ্যাডজাস্টমেন্ট টু ইউর অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস টু রেসপন্স টু দ্য পার্টিকুলার নিড অফ ইউর ক্লায়েন্ট অ্যান্ড দিস অ্যাডজাস্টমেন্ট ক্যান ইনক্লুড। তাহলে আমার অ্যাসেসমেন্ট এবং ট্রেনিং অর্গানাইজেশনের ভিতরে আমি যদি ইনক্লুসিভিটিটাকে প্র্যাকটিস করতে চাই, আমাকে অবশ্যই কি করতে হবে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কোন কোন ক্ষেত্রে বলছে, টেকিং ইনটু অ্যাকাউন্ট দেয়ার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, টেকিং ইনটু অ্যাকাউন্ট দেয়ার ল্যাঙ্গুয়েজ, লিটারেসি অ্যান্ড নিউমেরেসি রিকোয়ার্ড। ঠিক আছে, তাদের ল্যাঙ্গুয়েজ
এবং নিউমেরেসি এবং লিটারেসি যে প্রবলেম সেটাকে কি করতে হবে, অ্যাকাউন্টেবলের মধ্যে নিয়ে আসতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব দূর করার চেষ্টা করতে হবে। প্রোভাইড পার্সোনাল সাপোর্ট সার্ভিস, হ্যাঁ, এই সকল স্টুডেন্টদেরকে আলাদাভাবে পার্সোনালি সাপোর্ট দিতে হবে। আমি শুধু আপনাদের মধ্যে পার্সোনালি সাপোর্ট তাকেই দিব, ঠিক আছে, যে পার্সোনাল সাপোর্ট চাবেন, ঠিক আছে। আমি মনে করব যে প্র্যাকটিস করতেছেন, যে চেষ্টা করতেছেন যে আমাকে যেভাবেই হোক ইয়াটা হতে হবে, শুধু স্বপ্ন দেখলে হবে না, হ্যাঁ, স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য কাজ করতেছেন। ইউজিং অ্যাডাপটিভ টার্মিনোলজি অ্যান্ড স্পেশাল এনভায়রনমেন্ট, তারপরে কি শিডিউল ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট সেশন অ্যালাউ টু দ্য ফ্যাটিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মেডিকেশন, প্রোভাইড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস ইন দ্য ভেরিফাইং ফরম্যাট। ঠিক আছে, এখানে কতগুলো জিনিস দেওয়া আছে, যে জিনিসগুলো আমি কি করব, রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এটা আপনি মাস্ট নো দিবেন, ঠিক আছে, আগেরটাও মাস্ট নো, এটাও মাস্ট নো। এরপরে অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি, ঠিক আছে, পরের ইয়াটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি। ওকে, অ্যাক্সেস বলতে কি বোঝায়, শুধু এই অ্যাক্সেস বলতে কি বোঝায় এই জিনিসটা একটু ভালো করে পড়বেন, আর ইকুইটি বলতে কি বোঝায়, ঠিক আছে। অ্যাক্সেসটা কি? অ্যাক্সেস জেনারেলি রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু লার্নার টু এন্টারটেইনিং, ঠিক আছে, অ্যান্ড ইউ ক্যান ইনহ্যান্স অ্যাক্সেস উইথিন দ্য ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজড বাই, তার মানে অ্যাক্সেসটা হচ্ছে আপনার কোনো ট্রেনিং প্রোগ্রামের প্রোগ্রামে জয়েন হওয়ার বা জয়েন করার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, এটাকে আমরা কি বলি, অ্যাক্সেস বলি, ঠিক আছে। অ্যাক্সেসটাকে যদি কোনো অর্গানাইজেশন ডেভেলপ করতে চায় তাকে কি করতে হবে, ইমপ্রুভ ফিজিক্যাল অ্যাক্সেস টু ট্রেনিং ভেনু, তাহলে ফিজিক্যাল অ্যাক্সেস বৃদ্ধি করতে হবে। ইমপ্রুভ করতে হবে, ইনশিওর দ্য সিলেকশন ক্রাইটেরিয়া ডো নট ডিসক্রিমিনেট অ্যাগেন্স্ট দ্য লার্নার, এমন কোনো সিলেক্টিং ক্রাইটেরিয়া ইউজ করা যাবে না যে ভালো খারাপ, ছেলে মেয়ে, বুড়া বয়স্ক, জোয়ান ইয়ং, এদের মধ্যে কি করে, পার্থক্য করে। আমার এই স্কিল বেসড লার্নিংয়ের জন্য সবাই স্টুডেন্ট, যে কেউ এখান থেকে একটা স্কিল শিখে সে তার পার্সোনাল লাইফকে কি করতে পারে, চেঞ্জ করতে পারে, মডিফাইড করতে পারে, হ্যাঁ। আর ইকুইটি বলতে কি বোঝায়, ইকুইটি জেনারেলি রেফার্স টু দ্য ক্যাপাসিটি অফ লার্নার টু অ্যাচিভ দ্য রেজাল্ট ইন ট্রেনিং, তার মানে ইকুইটিটা বলতেছে জেনারেলি রেফার্স টু দ্য ক্যাপাসিটি অফ লার্নার টু অ্যাচিভ রেজাল্ট ইন ট্রেনিং, তার মানে লার্নার যারা আছে ওই লার্নারদের ট্রেনিংয়ের যে রেজাল্ট আছে তাদের রেজাল্টটা যেন মোটামুটিভাবে কি হয়। আসলে ইকুইটি বলতে সমতাটাকেই বোঝায়, এমনভাবে আমাদের পড়াইতে হবে যে আমাদের যে ট্রেনিগুলো আছে ওই ট্রেনিগুলা যখন ফাইনালি কম্পিটেন্স হবে তাদের যেন স্কিল নলেজ এবং অ্যাটিটিউডের কোনো ঘাটতি না থাকে, ঠিক আছে, একেবারে সাম্যতা, সহজ কথা। ইউ ক্যান ইনহ্যান্স ইকুইটি উইথিন দ্য ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন বাই, তাহলে আমাদের প্রশ্ন যদি আসে হাউ ক্যান ইউ ইনহ্যান্স অ্যাক্সেস উইথিন দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রেনিং অর্গানাইজেশন, অথবা হাউ ক্যান ইউ ইনহ্যান্স ইকুইটি উইথিন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, এটা বলতে পারবেন না। এই যে 3টা বা 4টা লাইন, এই 3-4টা লাইন দিলে হয়ে যাবে, বাট যদি আপনার পড়া না থাকে এই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে একদম মাথা নষ্ট করে ফেলতে পারবেন। ওকে, এরপরে আসেন আমরা পড়ি, হ্যাঁ, পেজ নাম্বার 14। এখানে আমাদের একটা জিনিসই পড়ার আছে, এটা কি, তাও শুড নো, ইউজিং ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ইফ দ্য সেন্সিটিভিটি ইজ ডিফারেন্স, ইউজিং ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সেন্সিটিভিটি ইজ ডিফারেন্স, বলছে টু প্রমোট অ্যান্ড রেসপন্স দ্য ডাইভার্সিটি উইথিন দ্য ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, your verbal and body language must be sensitive to different culture and background and different physical and intellectual ability. To achieve this, you must use the verbal and body language that, তার মানে আপনার ভার্বাল এবং বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্ট্যান্ট টু ডেভেলপ ইনক্লুসিভিটি ইন ইউর ট্রেনিং অর্গানাইজেশন অর লার্নিং অর্গানাইজেশন অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। কি করতে হবে,
এক নম্বর, রিকগনাইজ অ্যান্ড ভ্যালু দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ওই আগের মতোই সব জিনিসগুলা। সাপোর্ট ইনক্লুসিভিটি, ইজ দ্য নন ডিসক্রিমিনেটরি, ডাজ নট devalue and denote the derogate, it does not suggest fear, mistakes or lack of understanding, does not level or suggest the assumptions about the capability. তার মানে একটা সহজ কথা আমরা যদি সহজভাবে বলি, বলছে ইউজিং ভার্বাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সেন্সিটিভ টু ডিফারেন্স। এটা বললাম যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কি আমাদের ভার্বালটা আমাদের কি এই ইনক্লুসিভিটি আমাদের প্রমোট করার জন্য খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তাহলে এটা দিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমাদের প্রত্যেকটা লার্নারের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে ইনক্লুসিভ মানে বজায় রাখার জন্য সাপোর্ট দিতে হবে, তারপরে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট ওয়ান আমরা পড়বো গ্রাউন্ড রোল। ঠিক আছে, গ্রাউন্ড রোল। গ্রাউন্ড রোল জিনিসটা কি, একেবারে মানে প্রত্যেকটা জিনিসের একটা মূল নীতি থাকে, এই মূল নীতিটাকে প্রিন্সিপালও বলা হয়, গ্রাউন্ড রুলও বলা হয়। হ্যাঁ, তাহলে গ্রাউন্ড রুল মানে একভাবে আমরা মূল নীতিও বলতে পারি। গ্রাউন্ড রুল কি দেখেন, বলছে এ ক্রিটিক্যাল ওয়ে টু মডেল ইনক্লুসিভনেস is to collaboratively establish a set of ground rules with your learner. There are certain expectations and code to behave for all participants in the learning process. You need to consider with now expectation and behavior. বলছে দ্য নেগোসিয়েশন গ্রাউন্ড রুল কুড বি ইনক্লুড। এখানে নেগোসিয়েশন গ্রাউন্ড রুল দেওয়া আছে, এটা হচ্ছে কুড নো। এই যে নেগোসিয়েশন যে গ্রাউন্ড রুলগুলো দেওয়া আছে এটা হচ্ছে কুড নো। বলছে গাইডলাইন্স ফর দ্য বিহেভিয়ারিয়াল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, কমন আন্ডারস্ট্যান্ডিং বিটুইন লার্নার্স অ্যাবাউট দ্য গ্রুপ ইন্টারাকশন অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তারপরে অ্যাকসেপ্টেশন অফ ওয়ার্কিং রিলেশনশিপ, সেফটি অ্যান্ড কমফোর্ট অফ অল পার্টিসিপেন্ট। এই টাইপের জিনিসগুলোকে আমরা কি বলতেছি, গ্রাউন্ড রুল। আরেকটা গ্রাউন্ড রুল আমরা পড়তেছি, যেটা আমরা গ্রাউন্ড রুলের মাস্ট, গ্রাউন্ড রুল আসলে আমরা এটাই দিব। ঠিক আছে, বলছে গ্রাউন্ড রুল দ্যাট ইউ এস্টাবলিশড ইউর পেশেন্ট। আচ্ছা, কি কি গ্রাউন্ড রুলগুলো আছে আমরা একটু খেয়াল করি। বি রেসপেক্টফুল, তার মানে যে কোনো গ্রাউন্ড রুলের যদি আপনি ইনক্লুসিভিটি ডেভেলপ করতে চান, এর মূল গ্রাউন্ড রুলস হচ্ছে আপনাকে রেসপেক্টফুল হতে হবে, আপনাকে কনফিডেন্সিয়াল হতে হবে। একজন একটা গোপন কথা আমাকে বলছে, আপনাদের মধ্যে কেউ একজন বিশ্বাস করে আমাকে একটা গোপন কথা বলছে, আমাকে বলছেন, তার কি পরের দিনই দেখছেন এই কথা কি মোটামুটি গ্রুপে সবাই জানে। ঠিক আছে, তাহলে তো কনফিডেন্সিয়ালিটি থাকলো না। দেখেন, এটা এমন একটা টেবিল, এই যে টেবিলটা এমন একটা টেবিল, এই টেবিলটা সরাসরি কি আকারে আসতে পারে, এই টেবিলটাই সরাসরি চলে আসতে পারে ম্যাচিং আকারে। হ্যাঁ, এই জন্য গ্রাউন্ড রুলের এই টেবিলটা ভালো করে মুখস্থ করতে হবে। যেমন বি রেসপেক্টফুল, বলছে গিভ ইউর আনডিভাইডেড অ্যাটেনশন টু দ্য পিপল হোয়েন দে আর ইন্টারেক্ট উইথ ইউ। বি কনফিডেন্সিয়াল, ইনশিওর দ্য ডিসকাশন উইথ দ্য লার্নার এনভায়রনমেন্ট রিমেইন দ্য কনফিডেন্সিয়াল। ওপেন অ্যান্ড অনেস্ট, feel free to talk open without disclosing personal to provide issue. non-judgmental বলতে কি বোঝাচ্ছে, অ্যাভয়েড জাজিং। ঠিক আছে, আপনাকে একটা লোকের বয়স দেখে তাকে জাজ করে ফেললেন, এই এত বয়স্ক, এ তো পারবে না। জেন্ডার দেখে জাজ করে ফেললেন, এটা তো মেয়েদের দিয়ে কি এটা হবে। রিলিজিয়ন দেখে জাজ করে ফেললেন, আহা এ তো এই ধর্মের লোক তো এইসব কাজ পারবে না। সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে আপনি জাজ করে ফেলতে পারেন, না ওরা তো ধনী লোক, ওরা তো গরিব লোক, ওরা তো করতে পারবে না। এই টাইপের জাজমেন্টগুলো করা যাবে না। বি সেন্সিটিভ হতে হবে, বি অ্যাকসেপ্টেন্স হতে হবে। তাহলে এইখানে যে নামগুলো দেওয়া আছে তারই বর্ণনা এই পাশে দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু খুব সুন্দর একটা টেবিল ম্যাচিং আকারেই দিয়ে দেওয়া আছে। সো এটা আপনাকে খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মাস্ট নো। আচ্ছা, এতটুক পর্যন্ত আমরা যারা পড়ছি, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন শিট 1। তাহলে ইনফরমেশন শিট 1-এর ভিতরে আমরা যে জিনিসগুলো পড়লাম সেটা পড়লাম, ইনক্লুসিভিটি কী জিনিস,
ঠিক আছে, ইনক্লুসিভিটি কিভাবে ডেভেলপ করা হয়, ইন্ডিভিজুয়াল লার্নিং, ইন্ডিভিজুয়াল পার্টিকুলার নিড এবং স্পেশাল নিড কারা কারা আছে, ঠিক আছে। আর আমরা দেখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আর প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, তার সাথে গ্রাউন্ড রোল। তাহলে গ্রাউন্ড রোল, ইনক্লুসিভিটি, পার্টিকুলার নিড, স্পেশাল নিড, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, তারপরে গ্রাউন্ড রোল, প্রিন্সিপাল, এই জিনিসগুলো এখানে আমরা একটু দেখছি। জাস্ট আমরা এটা মনে রাখার চেষ্টা করবো এই জিনিসগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে। মুখস্থ হর করে বলে দিলেই শুধু হবে না, জিনিসগুলো বুঝায় বুঝায় বলতে হবে। নেক্সট ওয়ান দেখেন, আমরা ইনফরমেশন শিট 2-তে যাই। কোশ্চেনগুলো আমরা একটু খেয়াল করতে পারি। এখানে কুইক কোশ্চেন দেওয়া আছে, বলছে ডিসক্রাইব দ্য টার্ম অফ ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি কাকে বলে? হোয়াট আর দ্য প্রিন্সিপাল দ্যাট কি লেখছে আন্ডারপিন ইনক্লুসিভিটি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ক্লায়েন্টস উইথ কি পার্টিকুলার নিড? হাউ ডু ইউ ডিল উইথ দ্য লার্নার উইথ লো লিটারেসি অ্যান্ড নিউমারেসি? এই যে দেখেন সহজ কথায় ভাবে আসছে, আপনি লো লিটারেসি এবং নিউমেরেসি যে ইয়াগুলো আছে তাদের সাথে কিভাবে ডিল করবেন। কি উত্তর দিছে দেখেন, বলছে ইনক্লুসিভিটি মিনস, এই সংজ্ঞাটাই ওই যে আমরা যে প্রথম প্যারাটা বললাম ওই প্যারাটা এখানে তুলে দিছে। 2 নম্বরটা আমাদের প্রথম প্যারার নিচে যেটুকু ছিল ওইটুকুই। 3 নম্বরটা আমরা পড়লাম যে পার্টিকুলার নিড কী কী আছে, এরপর আমরা স্পেশাল নিডও পড়ছি, ঠিক আছে। একেবারে লাস্ট ওয়ান দেওয়া আছে যে কি করতে হয়, ওই যে আমরা যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বললাম, দেখেন ওইখানে যা আছে তাই এখানে দেওয়া। ভার্বাল অ্যাসিস্টমেন্ট ইজ ইউজিং কি প্রি ডিটারমাইন্ড কোশ্চেন, তারপরে কি প্রেজেন্টেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন ক্যান বি ইউজ টু রেদার দ্য রিটেন। তারপর ইউজ দ্য ডায়াগ্রাম অ্যান্ড ভিজুয়াল কার্ভ। ইউজ দ্য ডায়াগ্রাম অ্যান্ড ভিজুয়াল কার্ভ এই শব্দটাই যদি মনে রাখেন তাহলে হয়ে যাবে। এইবার আসেন 2, ঠিক আছে। ইনফরমেশন শিট 2, ডেভেলপড অ্যান্ড ইমপ্লিমেন্ট ওয়ার্ক স্ট্র্যাটেজিস টু সাপোর্ট দ্য ইনক্লুসিভিটি, ইমপ্রুভ ইউর ওয়ার্ক প্র্যাকটিস। তাহলে আমি ইনক্লুসিভিটি ডেভেলপড করে কিভাবে আমি আমার ওয়ার্ক প্র্যাকটিসটাকে কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে। কিভাবে করতে পারি দেখেন, প্রথমে বলছে ওভারভিউ, ইউ নিড টু ডেভেলপ এ প্ল্যান ফর ইনক্লুসিভনেস। তাহলে ইনক্লুসিভিটি ডেভেলপ করার জন্য, ইনক্লুসিভিটি প্রমোট করার জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে এটা হচ্ছে কি একটা প্ল্যান করতে হবে। হু ইজ প্ল্যানিং ফর দ্য ইনক্লুসিভনেস? ইউ নিড টু কিপ দ্য মাইন্ড দ্যাট ইট ইজ দ্য কন্টিনিউ ইম্পেয়ারমেন্ট প্রসেস অ্যান্ড ফলোয়িং থিংস আর মাস্ট বি কনসিডার্ড। তাহলে প্রমোটিং ইনফরমেশন অফ লার্নার, তাহলে লার্নারের কাছে কি করতে হবে, ইনফরমেশনগুলো প্রমোট করতে হবে। ইনরোল দ্য প্রসেস, ঠিক আছে। দে ক্লিয়ার অ্যান্ড অ্যাক্সেসেবল, তার মানে এমন কিছু প্রসেস অ্যাস্টাবলিশ করতে হবে যে প্রসেসগুলো সবার কাছে ক্লিয়ার এবং সহজে অ্যাক্সেসেবল। ইন্ডাকশন প্রসেস, ফাইন্ড আউট অ্যাবাউট দ্য স্পেসিফিক নিড, কারোর যদি কোনো স্পেসিফিক নিড থাকে। আইডেন্টিফাই অ্যান্ড কি কনফার্ম সাপোর্ট নিড। ওকে, এইটুকু মাস্ট নো, হ্যাঁ। অর্থাৎ কী কী জিনিস প্রয়োজন হবে, ফলোয়িং থিংস মাস্ট বি কনসিডার্ড। আমি যদি ইনক্লুসিভনেস ডেভেলপ করতে চাই তাহলে কোন কোন জিনিস আমার কি হবে, কনসিডার করতে হবে, এইটুকু জিনিস আপনি একেবারে মাস্ট নো পড়বেন। এরপরে বলছে পরের প্যারাটা বলছে হ্যাভিং প্রমোট অ্যান্ড রেসপন্স টু ডাইভার্সিটি উইথিন দ্য অর্গানাইজেশন, ইউ নাও নিড টু ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট work strategies that will support the diversity, and this will involve using document and resource to support the guidance inclusive practice। এটার একটা ডকুমেন্ট থাকতে হবে। আইডেন্টিফাই অ্যান্ড অ্যাক্সেস দ্য সাপোর্ট সার্ভিস, তারপর ইনকর্পোরেট দ্য ফিজিক্যাল সাপোর্ট নিড ইনটু দ্য ওয়ার্ক প্র্যাকটিস। তারপর অ্যাড্রেসিং ওস, এই 4টা জিনিস করতে হবে, ইনশিওর করতে হবে। প্রথমে ডকুমেন্টেশন করতে হবে, তারপর আইডেন্টিফাইড করতে হবে যে কোন কোন জায়গায় আমার অ্যাক্সেস বাড়াতে হবে, কোন কোন জায়গায় সাপোর্ট বাড়াতে হবে, এরপর ফিজিক্যাল সাপোর্ট দিতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে ওস ম্যানেজমেন্ট করতে হবে।
আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে পরের পেজে আমরা যাই। এখানে একটা কথা আছে, বলছে কি নিড টু আইডেন্টিফাই, একদম প্রথম লাইনে দেখেন, নিড টু আইডেন্টিফাই ইউজ টু ডকুমেন্ট রিসোর্স দ্য ইনফর্ম স্ট্র্যাটেজিস ইনক্লুড, মানে কোন কোন স্ট্র্যাটেজিগুলো থাকে। প্রথমে ন্যাশনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল পলিসি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইনক্লুসিভিটি ডেভেলপ করার জন্য দুই ধরনের প্রতিষ্ঠানই পলিসি থাকে, একটা হচ্ছে নিজের পলিসি, আরেকটা হচ্ছে কি জাতীয় পলিসি। তাহলে ন্যাশনাল পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল পলিসিস টু অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি, এই দুইটার ক্ষেত্রে কী করতে হবে, অ্যাক্সেস এবং ইকুইটি মেনটেন করতে হবে। ন্যাশনাল গাইডলাইন অ্যান্ড সাপোর্ট ম্যাটেরিয়ালস অন ইনক্লুসিভ প্র্যাকটিস, তাহলে ন্যাশনাল গাইডলাইন এবং সাপোর্ট ম্যাটেরিয়ালস থাকতে হবে ইনক্লুসিভ প্র্যাকটিসটা আইডেন্টিফাই করার জন্য। এটাও আমরা পড়ে আসছি। আইডেন্টিফাই দ্য অ্যাক্সেস সাপোর্ট সার্ভিস, সাপোর্ট সার্ভিস হিসেবে কারা কাজ করছে, বলছে দ্য পিপল, দ্য সাপোর্ট পিপল অ্যাভেলেবল টু দ্য ইনক্লুড। আচ্ছা, আপনারা কি আছেন? আমি তো শুধু বকাওয়াল্লা বকে যাচ্ছে, শোনাওয়াল্লা শুনে যাচ্ছে, আল্লাহ জানে রেজাল্ট উল্লাহ যে কি হবে। সমস্যা নাই, ওকে ফাইন, আমি তো চালিয়ে যাব, কি করার আছে, শেষ তো করতে হবে তাই না? কিন্তু আমার শেষের চেয়ে বড় বিষয় হচ্ছে আমি যা যা একটু মাস্ট নো শুড নো বলতেছি, আপনারা দয়া করে একটু আপনাদের শীটের ভিতরে মাস্ট নো শুড নো আকারে লিখেন। যখন আপনি পরবর্তীতে পড়তে যাবেন, যেটা মাস্ট নো এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, যেটা শুড নো এটা কম গুরুত্ব, যেটা কুড নো এটা আরও কম গুরুত্ব দিয়ে পড়বেন, জাস্ট একবার রিভিশন দিবেন, ঠিক আছে? দ্য সাপোর্ট পিপল অ্যাভেলেবল টু, কেউ কিছু বলছেন? যেটা 2.2 আপনি বললেন যে সাপোর্ট আপনার সার্ভিসেস যেটা এটা তো বলেননি, মাস্টার না এটা কি করিনি আমরা? এটা কি বলেছেন মাস্টার না শুনলো? কোনটা 2.2? 2.2 আমরা গতকাল, মনে আছে আপনাদের? আমরা গতকাল কিন্তু আমার বলেছি যে আমাদের সাপোর্ট সার্ভিস হিসেবে কারা কাজ করে। দেখেন এখানে ওই নামগুলাই দেওয়া আছে। ফ্যামিলি মেম্বার আমাদের সাপোর্ট সার্ভিস হিসেবে কাজ করতে পারবে, গভর্নমেন্ট অফিসার, মানে আমরা ওই যে পড়লাম না, আপনার হয়তো মনে আছে, আমরা যে সিএস পড়লাম, সিএসের যে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের বর্ণনার ভিতরে স্টেজ কি বলে, ওই যে এভিডেন্স গাইডেন্সের আগে, হ্যাঁ, এভিডেন্স গাইডের পরে আমরা যখন পড়লাম স্টেটমেন্ট, ঠিক আছে, আমাদের 9টা ছিল না, রেঞ্জ ভেরিয়েবল একটা পার্ট ছিল আমাদের, তাই না? রেঞ্জ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্ট, আপনি যেটাই বলেন, হ্যাঁ, এই রেঞ্জ স্টেটমেন্টের মধ্যে কিন্তু আমরা এতক্ষণ যে পড়াগুলা পড়ছি অনেকগুলা কিন্তু ওইখানে আমরা গত ক্লাসে বলে আসছি, যে ওইখানে শর্ট করে দেওয়া আছে, এখানে কি বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে? আপনি জাস্ট ওইখানে যে রেঞ্জ ভেরিয়েশনটা একটু চোখ বোলালেই বুঝবেন যে এগুলো পড়া হয়েছে। ওকে, ফ্যামিলি মেম্বার, গভর্নমেন্ট অফিসার, স্পেশাল সাপোর্ট সার্ভিস, রিলেভেন্ট প্রফেশন, মানে আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনের রিলেভেন্ট ব্যক্তিরা কি করতে পারে, সাপোর্ট সার্ভিস হিসেবে কাজ করতে পারে, পিয়ার সাপোর্ট সার্ভিস হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে নোট টেকার, তারপরে কি লিভারলি পারসন, টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল, হিউম্যান রিসোর্স, ঠিক আছে, কেরিয়ার কাউন্সিলর, স্টুডেন্ট সার্ভিস অফিসার, এরা কি করে, সাপোর্ট সার্ভিস হিসাবে কাজ করতে পারে। নেক্সট আমরা যেটা পড়বো ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে পেজ নাম্বার 27, এই পেজটা। এই পেজের প্রথমে যে অংশটা দেওয়া আছে মনিটরিং দ্য, আচ্ছা ওইটা কিন্তু আপনারা মাস্ট নো আকারে পড়বেন, ঠিক আছে? সাপোর্ট সার্ভিস এটা মাস্ট নো আকারে পড়বেন। আচ্ছা, আমি যখন আপনাদের বলতেছি মাস্ট নো, শুড নো, কুড নো, আমি যখন কোশ্চেন করতেছি তখনও কিন্তু মাস্ট নো, শুড নো, কুড নোর ভিতরেই কিন্তু কি ঘুরে ফিরে, যেখানে মাস্ট নো আছে সেখানে কোশ্চেন অনেক বেশি করতেছি, দেখা যাচ্ছে অবজেক্টিভও কোশ্চেন করতেছি, আবার শর্ট কোশ্চেনও দিচ্ছি, আবার কোনো কোনো ক্ষেত্রে কি ইয়েতেও দিচ্ছি, টেবিল ম্যাচিংয়েও দিচ্ছি। আচ্ছা, এই সপ্তাহ থেকে আমাদের কিন্তু বড় পরীক্ষা 25-এ পরীক্ষা একটাই হবে, আমরা কিন্তু বলে দিছি যে আমাদের পুরা 2-3টা লেকচারের উপর একটা করে পরীক্ষা হবে, ঠিক আছে?
যেমন আজকে আমাদের লেকচার 2 মানে সিবিএলএম 2 শেষ হয়ে যাবে। সিবিএলএম 2 এর উপর হয়তো আমরা কি শুধুমাত্র অবজেক্টিভ অথবা শুধুমাত্র কি রিটেন বলতে শর্ট কোশ্চেন পরীক্ষা আকারে নিতে পারে, কিন্তু একদম ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিব না। ওকে, তাহলে মনিটরিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট ওয়ার্ক প্র্যাকটিস, এটা একটু শূন্য দিয়ে দেন। হ্যাঁ, এটা হচ্ছে শূন্য। হ্যাভিং প্রমোট দ্য কালচার অফ লার্নিং উইথিন ইউর ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, you need to monitor and improve your own work practice, and this will involve কি আছে, identified, modified and improving your work practice to enhance the inclusivity, review the strategies and policies to support the inclusivity, documenting and reporting the policy changes। ঠিক আছে, তার মানে আমি যদি মডিফাইড করতে চাই, মনিটরিং করতে চাই যে আমার যে ওয়ার্ক প্র্যাকটিস সেখানে ইনক্লুসিভিটি ডেভেলপড হচ্ছে কিনা, তাহলে আমাকে এই কাজগুলো কি করতে হবে, রেগুলার মনিটরিং করতে হবে। আমাকে আইডেন্টিফাইড করতে হবে, মডিফাইড করতে হবে, ইমপ্রুভ করতে হবে আমার ওয়ার্ক প্র্যাকটিসের ইনক্লুসিভিটি ডেভেলপ করতে। ঠিক আছে, রিভিউ করতে হবে। আমি একটা মডেল বা একটা প্র্যাকটিস শুরু করেছি, এই প্র্যাকটিসটা আসলে ইফেক্টিভ কিনা এটা আমাকে বারবার কী করতে হবে, রিভিউ করতে হবে। এবং যখন কোনো প্র্যাকটিস নির্দিষ্ট হয়ে যাবে, স্থির হয়ে যাবে, তখন এটাকে ডকুমেন্টেড করে ফেলতে হবে। ঠিক আছে, সবার জন্য একটা নিয়ম নীতি বানিয়ে দিতে হবে। নেক্সট ওয়ান আসেন, টু ডেভেলপ ট্রুলি বলছে কি আইডেন্টিফাইড, মডিফাইড অ্যান্ড ইমপ্রুভিং ইউর ওয়ার্ক প্র্যাকটিস ইনহ্যান্স দ্য ইনক্লুসিভিটি। এটার ভিতরে যে 3টা পয়েন্ট আছে, কি বলছে, ইউ ক্যান রিফ্লেক্ট অন লাস্ট যে প্যারাটা, ইউ ক্যান রিফ্লেক্ট অন ইউর ওয়ার্ক ইন এ ভ্যারাইটিস অফ ওয়ে ইনক্লুডিং, আপনি যে কাজগুলো করতেছেন তার রিফ্লেকশন আপনি কীভাবে কাজের ভিতরে নিয়ে আসবেন। বলছে অ্যানালাইজ করতে হবে, ইনক্লুডিং ডিফিকাল্টিস, মানে আমার যে সমস্যাগুলো ছিল, প্রবলেমগুলো ছিল, ওই সমস্যাগুলো নিয়ে আমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এনকাউন্টারেড বাই ইউ, ঠিক আছে, নিজে করতে হবে, অ্যানালাইজ করতে হবে, অ্যান্ড ইউর কলিগস অ্যান্ড ইউর ক্লায়েন্টস। তাহলে আমার নিজের বিষয়, আমার কলিগসের বিষয়, আমার ক্লায়েন্টসের বিষয়, যে বিষয়গুলোর ভিতরে আমি ইনক্লুসিভিটি ডেভেলপ করতে চাচ্ছি, প্রত্যেকটা বিষয় আমাকে অ্যানালাইজ করতে হবে, রিঅ্যাসেসমেন্ট করতে হবে, ঠিক করতে হবে, ফ্রিজ করে দিতে হবে। তারপরে কি, ক্রিটিক্যালি কোশ্চেন ইউ ওন ইউর ওয়ার্ক প্র্যাকটিস। ঠিক আছে, বিভিন্ন ক্রিটিক্যাল কোশ্চেনগুলো আমাকে জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে, যদি আমি ইনক্লুসিভিটি ডেভেলপ করতে চাই। হোল্ডিং ডিসিশন উইথ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড ক্লায়েন্ট। ঠিক আছে, মানে হোল্ডিং ডিসিশন উইথ কি, কলিগস অ্যান্ড ক্লায়েন্টস। ঠিক আছে, আমার কলিগস এবং আমার ক্লায়েন্টসের সাথে কি বিভিন্ন রকম বিভিন্ন পারপাসে, সেটা সংশোধিত পারপাস হোক, সেটা কোনো সুনির্দিষ্ট পারপাস হোক, বিভিন্নভাবে কি ডিসিশন মেক করতে হবে। এবং এই ডিসিশনটাই আমাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে যে এর ব্যাড ইফেক্ট না থাকলে এটাকে বাস্তবায়ন করা। আর যদি দেখি অ্যানালাইজ করে এটার ভিতরে কোনো ঝামেলা আছে বা বাস্তবায়ন করতে কোনো প্রবলেম হবে, তাহলে আমরা কি আবারও নতুন করে ডিসিশন মেক করতে পারি। তাহলে অ্যানালাইজিং ইনক্লুসিভ ডিফিকাল্টিস এনকাউন্টার্ড বাই ইউ অ্যান্ড ইউর কলিগস অ্যান্ড ইউর ক্লায়েন্টস, ক্রিটিক্যালি কোশ্চেন ইউর ওন ওয়ার্ক প্র্যাকটিস, হোল্ডিং ডিসিশন উইথ দ্য কি, কলিগস অ্যান্ড ক্লায়েন্টস। এটাও কুড নো, ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইনক্লুসিভিটির ভিতরে জাস্ট এটাই। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড সিবিএলএম এ এইটুকুই পড়া। তাহলে সেকেন্ড সিবিএলএম এর আমার মূল পড়াগুলো কী কী, বা আমি একটু রিভিউ যদি করি, এখানে মূল বেসিক পড়াটা হচ্ছে ইনক্লুসিভিটি কাকে বলে, ইনক্লুসিভিটি কিভাবে কি করতে হয়, প্রমোট করতে হয়, ইনক্লুসিভিটি প্র্যাকটিস কেন করতে হয়। ঠিক আছে, ইনক্লুসিভিটি প্র্যাকটিসটা কেন করতে হয়, পার্টিকুলার নিড কাদের আছে, স্পেশাল নিড কাদের আছে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। আমাদের যে টেবিলটা ছিল, রিজনেবল অ্যাডজাস্টমেন্টের টেবিলটা, এই টেবিলটা, এটা না, এই যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের টেবিলটা। তাহলে আমরা যদি সিম্পলি বলি এখান থেকে যে আমাদের কি ওভারভিউর পরে যে প্রথম সংজ্ঞাটা, ডেফিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, তারপরে কীভাবে এনভায়রনমেন্টটা ডেভেলপ করা যায় ইম্পর্ট্যান্ট, হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি এটাও ইম্পর্ট্যান্ট। তারপরে এখান থেকে যদি আমরা বলি, আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো শুধু বলতেছি এখন, পূর্ণ শূন্য বাদ দিয়ে শুধু মাস্ট নো।
তারপর কি পার্টিকুলার নিডটা ইম্পর্টেন্ট, স্পেশাল নিডটা ইম্পর্টেন্ট, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বিভিন্ন পার্টিকুলার নিড অনুযায়ী, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। এরপরে প্রিন্সিপালটা কি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রিন্সিপালের বর্ণনাগুলো না পড়লেও প্রিন্সিপালের নামগুলো অবশ্যই কি করা লাগবে, পড়া লাগবে। এরপর রিজনেবল অ্যাডজাস্টমেন্টের জন্য আসলে কারা, বিভিন্ন রকম ওই আগের পড়াটা এখানে দিয়ে দেওয়া আছে জাস্ট। এরপরে অ্যাক্সেস কাকে বলে, অ্যাক্সেস কিভাবে কি মানে অ্যাক্সেসটা কিভাবে ইনহ্যান্স করা যায়, ইকুইটি কাকে বলে, ইকুইটি কিভাবে ইনহ্যান্স করা যায়, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাউন্ড রুল, বিশেষ করে গ্রাউন্ড রুলের নিচের এই টেবিলটা, ঠিক আছে, নিচের এই গ্রাউন্ড রুলের টেবিলটা মাস্ট বি পড়তে হবে। তাহলে আমাদের ফার্স্ট সিবিএলএম শেষ হয়ে যাবে। এরপর আমাদের সেকেন্ড সিবিএলএম অল্প কিছু পড়া আছে। সেকেন্ড সিবিএলএম এ আমাদের পড়াও শুরু হচ্ছে এখান থেকে, রিভিউ থেকে। হ্যাঁ, যে আমরা যদি বলি ইনক্লুসিভিটিটা আমরা কি আমাদের ওয়ার্ক প্লেসে অ্যাপ্লাই করব, তাহলে কোন কোন জিনিস আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে এইটা। আর হচ্ছে যে having promote and response to diversity within the organism, you can need to develop the impairment work strategies that will support diversity. এর ভিতরে কি কি জিনিস ইনভলভ আছে, এই দুইটা ইম্পর্টেন্ট। আর এখানে এই যে এটা সাপোর্ট সার্ভিস কারা কারা আছে, এটা ইম্পর্টেন্ট। এরপরে আছে মনিটরিং অ্যান্ড ইমপ্রুভ কি ওয়ার্ক প্র্যাকটিস, এই লাইনটুকু পড়তে হবে। মানে যে এখানে তিনটা প্যারা আছে, প্যারা বলতে পয়েন্ট, এই তিনটা পয়েন্ট পড়তে হবে। আর কোনো ইম্পর্টেন্ট জিনিস খুব একটা বেশি নাই, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটিভাবে ইয়াটা শেষ হয়ে গেল, কি বলে সিবিএলএম 2। দেখেন আজকে দিয়ে আমাদের পঞ্চম ক্লাসে আমরা কিন্তু 2টা সিবিএলএম শেষ করছি, 5টা ক্লাসে 2টা সিবিএলএম। এখন আপনাদের অভিজ্ঞতা, আপনাদের প্র্যাকটিস আমাকে বলেন যে আপনারা কেমন পড়াশোনা করতেছেন, আপনাদের পড়াশোনা আমরা কিভাবে সাহায্য করলে আপনি মনে করেন যে আপনার পড়ালেখা আরও বেটার হবে, বলেন। আমি একটু অ্যাটেন্ডেন্স নেই, যাকে যাকে জিজ্ঞেস করবো সে একটু বলবেন, শুধু এই প্রশ্নটাই সবার জন্য থাকবে। স্যার স্যার একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল। জি জি বলেন প্লিজ। স্যার যেগুলো আপনি পড়াচ্ছেন এগুলো আমি তো মোটামুটি স্টাডি করছি, কিন্তু স্যার গ্যাদার করতে পারতেছি না স্যার, এটা কি কি একটু পরামর্শ দেন তো স্যার একটু। মানে কি গ্যাদার করতে পারছেন না? স্যার টোটাল পড়াটা স্যার একবারে যে আমি ধরেন ইন্টার পড়ছি, ডিপ্লোমা পড়ছি, এরকম আয়ত্ত করতেছি, কিন্তু এটা আসছে না স্যার ওইরকম। দেখেন এটা আসার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে যে মূল পয়েন্টগুলো বুঝতে হবে। যেমন ইনক্লুসিভিটি শব্দটা বুঝেন, ইনক্লুসিভিটি এই শব্দটা আপনি আগে বুঝেন, ঠিক আছে। ভিতরে আপনার এত কিছু চিন্তা করা লাগবে। আপনি ইনক্লুসিভিটি শব্দটা কি আমাকে কিছু বলতে পারেন? বলেন তো ইনক্লুসিভিটি বলতে কি বোঝায়? না স্যার বলতে পারবো না, সেটা পড়া হয় নাই। ঠিক আছে, তাহলে আপনি আজকে পড়েন, আমি তো বললাম এতক্ষণ, ঠিক আছে। আপনি আজকে পড়েন, নেক্সট ক্লাসে আমি আপনাকে আবারও ধরবো ইনক্লুসিভিটিটা। হ্যাঁ, আপনি যদি এই যে মেজর শব্দটা বুঝেন, ইনক্লুসিভিটি কি, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি, ইনক্লুসিভিটি গ্রাউন্ড রুল কি, ইনক্লুসিভিটির প্রিন্সিপাল কি, এই যে মেজর শব্দগুলা, তারপরে স্পেশাল নিড কার জন্য আছে, পার্টিকুলার নিড কার জন্য আছে, এই মেজর শব্দগুলা যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে কিন্তু পুরো পড়াটা আপনার আয়ত্তে চলে আসে, ঠিক আছে। সম্পূর্ণ পড়াটা মুখস্থ করে ফেলতে হবে এমন কিছুই না, ঠিক আছে স্যার। ঠিক আছে, মুখস্থ করার তেমন কিছুই নাই, কিছু জিনিস বাদ দিয়ে। ওকে, আমি একটু বলি, ফাহমিদা সুলতানা আছেন? ওকে ফাইন, ফাহমিদা সুলতানা আপনি ওই কোশ্চেনের উত্তরটাই আমাকে দেন। আপনি ইয়া জমা দেননি কেন? স্যার আজকে আমি প্রথমে যে ইয়েছে ডক্টর যে ছিল ডক্টর আমি স্যার করেছি, আর কোশ্চেনটা শর্ট কোশ্চেনটা আপনি অনেকগুলো দিয়েছেন, তার কোশ্চেন আমি স্যার তিনটে করেছিলাম। আর আলটিমেটলি তো আমাকে করতেই হবে, পড়তে হবে।
রাতে করে দিব, কিন্তু আমি টাইমের মধ্যে দিতে পারিনি স্যার, আমার শরীর খুব খারাপ ছিল। আচ্ছা, সমস্যা নাই। আপনি এর পরের থেকে ভালো করে দিবেন, হ্যাঁ? আচ্ছা মামদুদ, আপনার ওই কোয়েশ্চেনটা বললেন না তো। কিভাবে আপনাকে হেল্প করলে আপনি মনে করেন আপনার জন্য আরো বেটার হবে? স্যার আমি আগে যেটা আপনি যেভাবে আপনি পড়াচ্ছেন, আমি দেখলাম যে স্যার আপনি আজকে যেটা সেকেন্ড যে ইয়েতে ইনক্লুসিভিটিটা, ওইটা স্যার টপিকের যে টপিকগুলো আপনি তো ভেঙে ভেঙে পড়াচ্ছেন। আমার জায়গা থেকে আমার কাজটা হচ্ছে স্যার, টপিকটা আমি আগে আরেকবার বুঝবো। যদি হ্যাঁ, বুঝার পর দেখি যে হচ্ছে না, তখন আমি I will ask for it. কিন্তু বাট স্যার আপনি আমাকে একবার পড়িয়ে দিচ্ছেন, আমি যদি ওটা রেখে দেই তাহলে স্যার আমি ভুলে যাব। আমাকে যেটা করতে হবে, যেটা আপনি পড়াচ্ছেন ওই মূল যে টপিকটা ভেঙে আমাকে টপিকটাকে আমাকে ব্রেক ডাউন করতে হবে, আইস ব্রেক করতে হবে। তাহলে স্যার কিছু হলেও বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ? ধন্যবাদ। আচ্ছা মামদুদ হোসাইন, আপনি আছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, আপনি তো জমা দিয়েছেন। ভেরি গুড, হ্যাঁ? অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, জি স্যার, থ্যাংক ইউ আপনি স্যার। বলেন যে আমরা কিভাবে আরো, মানে আমাদের তো কিছু লিমিটেশন থাকবে। আমরা তো বলি নাই যে আমাদের লিমিটেশন থাকবে না, হ্যাঁ? আমাদের তো অবশ্যই অনেক লিমিটেশন থাকবে। এর মধ্যে কিভাবে আপনাকে হেল্প করলে আপনি আরো মনে করেন আরেকটু উপকৃত হতেন? আপনি আমার দিক থেকে তো সব ঠিক আছে স্যার, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মিস কানিজ নামে একটা মেয়ে ছিল না আপনাদের সাথে? জি স্যার। উনার সাথে কারো কোনো যোগাযোগ আছে? উনি তো অনেক দিন ধরে আসতেছে না, অনেক ক্লাসে নাই উনি। আমাদের সাথে আমার সাথে যোগাযোগ হয়নি স্যার। অন্য কারোর সাথে হয়েছে কিনা একটু যদি জানাতেন। উম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যদি আপনাদের কারোর সাথে যোগাযোগ হয় তাহলে তাকে বলেন যেন আমার সাথে যোগাযোগ করে একটু, কারণ একেবারে টানা ক্লাসে আসতেছে না। প্রথম ক্লাসটা শুধু ছিল, প্রথম দুইটা ক্লাস। আপনাকে ও মনে হয় তোর বাইরে গিয়েছে, এই আছে একটু চট্টগ্রামে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ? আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে আবদুল্লাহ আবির। আসছেন? আপনি আছেন? আবির সাহেব আছেন? ওকে, ফাইন। জি স্যার, আছে স্যার। ও আচ্ছা, আছেন আপনি। আপনি অ্যাসেসমেন্ট জমা দেন নাই কেন? আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট জমা দেন নাই কেন? উত্তরপত্রটা? কে স্যার? আপনি আবির সাহেব, আপনি কি জমা দিয়েছিলেন? ও আমি আমি স্যার হাবিব বলছিলাম স্যার, সরি স্যার। আরে হাবিব সাহেব না, আবির সাহেব, আবির। আব্দুল্লাহ বিন স্যার, এই আবদুল্লাহ আবির, আপনি তো জমাই দিয়েছেন মনে হচ্ছে। আব্দুল্লাহ বিন জমা দিয়েছে। আমি তো এখানে টিক চিহ্ন দিয়ে রাখছি। আচ্ছা, মহসিনুল করিম, আপনি জমা দিয়েছেন? উনি স্যার শুভ স্যার, উনি স্যার ওই যে চট্টগ্রাম গিয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, অ্যাবসেন্ট, জমা দেয়নি। তাহলে মনে হয় আবির সাহেব মনে হয় জমা দিয়েছে। আচ্ছা, মনিরুজ্জামান সাহেব আছেন আপনি? জি স্যার, আছে। আচ্ছা, আপনি তো জমা দিয়েছেন। ভেরি গুড, থ্যাংক ইউ, হ্যাঁ? আর ক্লাসেও রেগুলার আসতেছেন, এটাও আপনার জন্য ভালো হবে। এটা আপনারই ভালো হবে আসলে। চেষ্টা করেন একটু রেগুলার ক্লাস করার জন্য। আপনি কি গত ক্লাসে আসেন নাই? গত ক্লাসে অল্প একটু ছিলাম স্যার, ওই যে আমার একটা পরীক্ষা ছিল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনি বলেন যে কিভাবে হেল্প করলে আপনি মনে করেন আরো বেটার হবে? স্যার ওই যে একটু আগে আমাদের একজন আপা বললো আর কি, মানে এরকম এখনো কমপ্লিটলি গোথরও করতে পারতেছি না আমরা, মানে একটু চাপের মধ্যে আছি। তো আমি আশা করছি হচ্ছে আগামীকাল থেকে আমি এটার উপরে ফুল সময় দিব, নেক্সট স্টাডি শুরু করব। এরপরে স্যার একটু স্টাডি করলেই আমি বুঝতে পারবো আসলে যে কোন কোন জায়গাগুলোতে আমার গ্যাপগুলো আছে। এই গ্যাপগুলো আইডেন্টিফাই করার পরেই স্যার আমি আপনার সাথে আর কি, মানে আপনার হেল্প সেট করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মেইন কথা কি, আমি কিন্তু ভয় পাচ্ছি আপনাদের ক্ষেত্রে কি রিটেনটা, কারণ আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সও তাই বলতেছে আপনাদের সমস্যাই হবে রিটেন। কারণ আমরা আশা করি। জি বলেন। মানে আমার যেটা, মানে আমি যেটা আশা করি আর কি, মানে আমার বিশ্বাস এটা যে হচ্ছে আমার রিটেনে সমস্যা হবে না। আপনার রিটেনে সমস্যা না হলে আপনি পাস করে যাবেন তাহলে ফার্স্ট চান্সে। জি, কারণ আমরা ডেমো আর ইভিডেন্সটা মোটামুটি আমাদের কনফিডেন্স হচ্ছে আমরা বেশ ভালো পড়াই, হ্যাঁ? তাহলে ডেমো ইভিডেন্স এগুলো যদি আপনি ভালো পড়েন তাহলে তো রিটেন ছাড়া আর কোনো কিছুই নাই যে আপনাকে বাঁচাতে পারে। কারণ রিটেন এমন একটা জিনিস, এটা আপনাকে পড়তে হবে। আমি তো পড়ায় মুখস্থ করাই দিতে পারবো না। রিটেনে আমার সমস্যা হবে না স্যার।
ঠিক আছে, তাহলে আপনার জন্য ভালো লক্ষণ, ভালো কিছু অপেক্ষা করতেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মনোয়ার হোসেন আছেন? ওকে, নাদিয়া বিনতে আক্তার আছেন? স্যার আছে। ও, মনোয়ার সাহেব আছেন? আপনিও তো জমা দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আর এমনি আপনার কোনো মন্তব্য আছে কি না? ম্যাচিংটা দেওয়া হয়। সমস্যা নাই, যাই হোক, জমা তো জমা দিয়েছেন, মানে জমা তো দিয়েছেন। আচ্ছা, এমনি আপনার কোনো পরামর্শ বা সাজেশন আছে কি না, যে এইভাবে করলে আরো ভালো হবে? ঠিক আছে স্যার, শর্ট কোশ্চেন আর আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নাদিয়া বিনতে আক্তার আছেন? অন্তরা আছেন? স্যার আমি একটু বেরোচ্ছি। মিস অন্তরা। আচ্ছা, আফসার উদ্দিন আছেন? সাকিব আছেন? শারমিন রওশনারা আছেন না আপনি? স্যার আছি স্যার, আমি আছি। আচ্ছা, আপনি জমা দেননি কেন যেন বললেন? আমি আসলে আমার সবকিছু রেডি করে রেখেছি। আসলে আজকে আমি একটু পড়ে পড়ে সুন্দর করে মুখস্থ করে করে আমি নোটগুলো করেছি তো। আচ্ছা, তো করার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি দেবো স্যার, মানে জাস্ট ফিনিশ করে আমি আপনাকে মানে কি আপনি সুন্দর করে করছেন, আপনার টাওয়ার কেউ নিয়ে যাবে এই ভয় আপনি জমা দেন নাই? বেসিক্যালি আমি এই ২ দিন যেটা করেছি সেটা হচ্ছে যে একটু অন্য কিছু হেল্প নিয়ে করেছি। বাট আজকে আমি পড়তে বসেছি। ঠিক আছে? পড়তে যেয়ে দেখলাম যে না, জিনিসটা অনেকটাই পড়ার ব্যাপার। মানে আপনি যে যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা অ্যান্সার যদি আমি করতে যাই, যে কিভাবে ডেভেলপমেন্টটা করা যায় আরো কিভাবে, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে স্যার আমরা যদি একটু এনগেজিং ভাবে পড়ি তাহলে হয়তোবা মাথার মধ্যে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু জিনিস আমাদের রাডারের মধ্যে চলে যাচ্ছে, মাথার মধ্যে চলে যাচ্ছে। তো এইটা কেন হচ্ছে, অবশ্য এটা পড়তে হবে। ফার্স্টলি আমার মনে হয় যে স্যার আপনার ক্লাসের আগেও আমাদের আগে একটু পড়ে নিতে হবে ব্যাপারটা। আমাদের ঠিক আছে। আমরা যে এখন স্টেজে আছি, এই স্টেজে মোটামুটি আমরা সবাই সবকিছু কোপ আপ করতে পারি, আলহামদুলিল্লাহ। তো মেইন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে ইনস্ট্যান্টলি আপনি যখন লেকচারটা দিচ্ছেন সেই সময়টা আমরা বুঝতে পারি না। আমরা যদি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখি, পড়ে টরে রাখি, যেমন কিছু ওয়ার্ড মিনিং আছে আমি দেখলাম, হ্যাঁ সেই ওয়ার্ড মিনিং গুলো আমরা একটু জানলাম, ভোকাবুলারি যেটা আছে, কিছু নতুন নতুন কিছু জিনিস আছে, যদি আমরা আগে থেকে যদি জেনে রাখি, তখন আপনার এক্সপ্লেনেশনের সাথে ওইগুলি যখন মিলে যাবে তখন আমরা সঙ্গে সঙ্গে জিনিসটা আমাদের ব্রেনে সেভ করতে পারবো। এটাই মনে হচ্ছে। সমস্যা নাই, এটা আগে চেষ্টা করলে করেন। ভালো হবে না পরে করলে হবে, এটাই হচ্ছে একটু বের করতে হবে। সমস্যা মানে নাই। ইটস আওয়ার এবিলিটি, আমাদেরটা ওয়ে আউট করতে হবে আমাদেরকে, জি মানে জি। এখান থেকে উঠার পেতে। আরেকটা যেটা স্যার, সেটা হচ্ছে যে যেটা ভেবেছিলাম যে লেভেল 2 টা করার পরে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল কোর্সের ব্যাপারে, মানে ইটস মাই কমপ্লিট বিয়ন্ড ইমাজিনেশন যে দিস সর্ট অফ থিংস আই উইল হ্যাভ টু গো হ্যাঁ, থ্রু। এটা তো এই জন্যই লেভেল 4 বলে। আপনি এখানে কি হচ্ছেন, স্কিলড ওয়ার্কার, তাই না? হাইলি স্কিলড ওয়ার্কার। আমি তো মনে করছিলাম স্যার যে আইএলটিএস রিলেটেড কিছু একটা হবে, হ্যাঁ, যেখানে ইংলিশের একটা প্রফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, আমি এই জাতীয় কিছু একটা ভেবেছিলাম, কিন্তু এটা যে আসলে তবে ফ্যান্টাস্টিক, জিনিসটা খুবই সুন্দর জিনিস। এটা যেটা আমরা যে যে জায়গায় আছি, সেই জায়গা থেকে জিনিসটা আমার কাছে আমার অনেক পছন্দ হচ্ছে স্যার। আজকে পড়েছি তো, আজকে প্রথম আমি সবগুলো টপিক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। পরে ঠিক মনে হচ্ছে আছে, যে না, এটা আসলে রিয়েলি হ্যাঁ, কন্টিনিউ একটু স্টাডির ভিতরে থাকেন, আপনারই ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সানজিদা শারমিন আপনি আছেন? ওকে, মিস্টার হাবিব আপনি আছেন? আমি ক্লাস করি স্যার, একটু ওই শাইমা আপার সাথে। সেটা হলো আমাদের একটা প্রাইভেট ইয়ে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, আলাদা একটা গ্রুপ আছে, যেটা হলো থেকে ইউকাস থেকে
ছিলেন সেদিন আপনারা একটা গ্রুপ করবেন, আপনাদের মধ্যে আপনারা বিষয়গুলো ডিসকাস করবেন, এটা থাকবে হলো আলাদা একটা গ্রুপে। আমার মনে হয় যে যে সমস্যাগুলো আমরা ফেস করি, আমরা যে গ্রুপে লেখি সাথে সাথে আরেকজন রেসপন্স করবো, আর সেটা করলে একটা প্র্যাকটিসও হতে থাকে। আবার আপনার সাথে সাথে যেহেতু এই পর্যায়ে এটা তো মেসেজিং চ্যাটিং এর বিষয় না, সেটা হলো একজন কোশ্চেন করলো আরেকজন উত্তর দিল আরেকজন দেখলো, তাতে করে মানে বই পড়ার চাইতে এই পড়াটা আর বেশি উপকারী আমার মনে হয়। ঠিক আছে, আপনার আইডিয়াও খারাপ না, আপনার আইডিয়াও ভালো, ঠিক আছে, বাট মানে আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের যে পার্সোনাল গ্রুপটা আছে, এখন ওই গ্রুপের অ্যাক্টিভিটিটা তো আমি জানি না, ঠিক আছে, তবে আপনারা গ্রুপটা যেহেতু আছে, গ্রুপে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, এটা নিয়ে বসতে পারেন যে আপনারা আগেই গ্রুপে বলে দিলেন যে আগামীকাল হয়তো বা রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমরা এই টপিক্সটা নিয়ে আলোচনা করব বা এই সিবিএলএমটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, আপনারা সবাই একটু পড়ে আসবেন, তাহলে এই আলোচনাটা ফলপ্রসূ হবে, ইফেক্টিভ হবে। কারণ কেউ যদি পড়ে না আসে, একজন শুধু বললো শুনলো, এটা আসলে খুব একটা বেশি ইফেক্টিভ হবে না, একটা কোশ্চেনের আনসারও দেওয়ার ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। আপনারা যদি গ্রুপে ডিসকাশন করতে চান, সেই ক্ষেত্রে ডিসকাশনটা এইভাবে হলে ভালো হয় যে যে কোনো 2-3টা টপিকস, যেমন আপনি হয়তো বা বলতে পারেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট নিয়ে আমরা কি ওই দিন যতক্ষণ পারি, অর্থাৎ কি আধা ঘন্টা হোক 20 মিনিট হোক, যতক্ষণ পারি আপনি বসতে পারেন। এতে আপনারা সবাই মিলে যদি আলোচনা করেন, এখানে একটা বিষয় থাকে যে আমরা এখানে আসলে তো ম্যাচিউরড এনাফ, হ্যাঁ, আমরা সবাই এখানে অ্যাডাল্ট। দেখা যায় কি যে অনেকেই আমরা আছি বা মানে অনেকে আছি যে আমরা শুধু কি মানে সেলফ সেন্টার, শুনতে পছন্দ করি, আবার অনেকে আছে আমরা শুধু বলতেই পছন্দ করি। বাট আসলে বিষয়টা কি, একজনকে ফ্লোর নিতে হবে, একজনকে ফ্লোর নিয়ে সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে সময়টাকে ভাগ করে দিলে সেই ক্ষেত্রে উপকারটা আরও বেশি হবে, ঠিক আছে। যেমন ধরেন আপনারা 5 জন আসছেন, একজন হচ্ছেন কি মেন্টর, যে এই আজকের মিটিংটা পরিচালনা করবে। তো ওই মেন্টর সাহেব কি করবে, সবাইকে সমানভাবে যে হ্যাঁ ভাই হাবিব ভাই আপনি এইভাবে বলেন, ঠিক আছে ম্যাডাম আপনি এইভাবে বলেন, এইটুকু বলেন, তাহলে আপনি এতটুকু সময়, এর থেকে বেশি বলা যাবে না। তা না হলে দেখা যাবে যে একজন একটা কথা উঠছে, এটা নিয়ে কি পুরো মিটিংটা শেষ হয়ে যাবে। যদি আপনারা আলোচনা করতে চান, এইভাবে যদি করেন হয়তো বা ফলপ্রসূ হতে পারে, আই মিন সো, কিন্তু আমি শিওর না, হ্যাঁ, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। স্যার আসসালামু আলাইকুম, আমি আমার নাম ডেকেছিলেন তো আমি তখন অন করতে পারিনি স্পিকার। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্পষ্ট, আপনার নামটা বলেন আরেকবার। আমি সঞ্জিতা শারমিন। ও আচ্ছা, মিস শারমিন, হ্যাঁ। আচ্ছা, 1 নাম্বার কথা, আপনাকে কোশ্চেন সেটা হচ্ছে কি আপনি জমা দেননি কেন? আচ্ছা, ফাহমিদা আপা ওই যে বলেছে না যে আমরা এমসিকিউটা করেছি, আমরা দুজনে একসাথে বসে আমাদের পড়া হয়, তো এমসিকিউটা কমপ্লিট হয়েছে আর শর্ট কোশ্চেনের মানে হাফ আমরা মানে করতে পেরেছি, আসলে আচ্ছা, টাইম করতে পারি নাই। সো এখন বাকিটা করার একটু টাইম পেলে হয়তো বা কমপ্লিট করে ফেলতে পারতাম, এই আর আচ্ছা, কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের মতো করে আগান। জি বলেন। জি। হ্যাঁ, আপনার মতামত বলেন, কিভাবে কি করলে কি হবে? আমার আমার যে প্রবলেমটা মানে আমি ফেস করছি আপনার ক্লাস করার সময়, সেটা হচ্ছে যে আপনি যেই আমাদের সুন্দর টপিকসটা শেষ হওয়ার পরে বা যেই 7 এর যেই পার্ট গুলো আপনি পড়িয়েছেন সেই অনুযায়ী আপনি কোশ্চেন গুলো আমাদের দিচ্ছেন যে আমরা মানে যাতে ওটা প্র্যাকটিস করি এবং শিখে ফেলি। তো এটা খুবই ভালো, বাট এটার সাথে যদি এই যে মাস্ট নো শুড নো কুড নো যে টপিকস গুলো থাকছে ওই বেসিসে যদি কোশ্চেন গুলো আপনি দিতেন যে তাহলে আমরা মনে হয় ওভাবে করে আলাদা করে প্রত্যেকটা জিনিসই আমরা পড়ে ফেলতে পারতাম। কিন্তু এখানে যেহেতু 5টা কোশ্চেন থাকছে, কিন্তু আসলে তো এখানে শুধু 5টা টপিকস না, এখানে তো আরো অনেক আছে। এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা এটা আমরা মানে একটা পুরো ইউনিটটা যখন শেষ হয়ে গেল তখন আমরা দিলাম, সেটা ঠিক আছে যে আমি এখান থেকে স্পেশালি আমি 5টা কোশ্চেনের উপর অ্যান্সারটা দিলাম। কিন্তু এখন যেহেতু আমরা পার্ট পার্ট করে পড়ে যাচ্ছি, সেখানে তো আমরা 3টা ভাগে ভাগ করে ফেলছি পুরো ইউনিটটাকে, এই যে কুড নো শুড নো মাস্ট নো হিসেবে।
ওই প্যাটার্নে যদি কোশ্চেনগুলো থাকে না, তাহলে আমার মনে হয়, আমি যেটা ফিল করি যে আমার ডেভেলপমেন্টটা ভালো হবে, যে আমি এখানে সবগুলো টপিকসে আমি টাচ আপ করে ফেললাম, আর যখন এটা কোশ্চেন আকারে শুনলাম তখন আমার ওটা মেমোরাইজ করতে আমার বেশি ভালো হবে। সো আর ফাইনালি যখন গণিতটা শেষ হবে তখন আমরা এরকম ফরমেটিভ অ্যাসেসমেন্টে বসলে সব থেকে ভালো। বাট যখন আলাদা যাচ্ছি, আলাদা হবে, আমি চাচ্ছি যে কোশ্চেন গুলো ওভাবে থাকুক। আচ্ছা, এখানে না না না, এখানে একটা বিষয় হচ্ছে কি, যে আমরা যখন ফর্মেটিভ অ্যাসেসমেন্টগুলো নিচ্ছি, এটা আসলে কি একটা জাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, এটা জাস্ট একটা প্র্যাকটিস। আপনাকে তো পড়তে হবে। আমরা যখন ক্লাসে বলে দিচ্ছি এটা মাস্ট নয়, এটা শুড নো, আপনাকে আসলে পড়তে তো হবে ওইভাবে। আমরা জাস্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা আপনাকে একটু বাজিয়ে দেখছি। হ্যাঁ, ওইটা যদি কোশ্চেন আকারে আসে না, ফর্মেটিভ তো আমি জানি এখানে পুরো আমার আরো 20টা কোশ্চেন আছে, সেখান থেকে আমি হয়তো 5টা বা 10টাই অ্যাসেসমেন্টের জন্য, মানে আপনি যেটা এক্সামটা নিচ্ছেন আমরা ওভাবে করে দিচ্ছি, অ্যাসেসমেন্টটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এই যদি পূর্ণ শূন্য এইভাবে 3টা পার্টের যতগুলো যে কোশ্চেন আসছে, তাহলে তো অনেক কোশ্চেন হয়ে যাবে, আপনারা তো অনেকে আনসার করবেন না তখন। না, অনেক কোশ্চেন না এখানে। আমার কাছে মনে হলো যে এটা তো আমরা অল্প অল্প করেই পড়ছিলাম। হ্যাঁ, তো সেইখানে হার্ডলি হয়তো বা 10টা আসবে, বা এগুলো তো 1 লাইন 2 লাইনের ভিতরেই আমরা অ্যান্সার করে ফেলছি। আর আচ্ছা, সমস্যা নাই, আমরা দেখি চেষ্টা করব। ঠিক আছে, আপনার হ্যাঁ ইয়াটা বেশি হচ্ছে না, কোনো সমস্যা নাই। মেন কথা হচ্ছে কি, এখন আমরা তো বললামই যে আপনার এই যে আমরা এই যে আপনি যে কথাটা বললেন, এটা কি আপনার নিড না? আমরা এতক্ষণ আপনাকে ইনক্লুসিভিটি পড়ালাম, এখন এইখানে তো বললাম পার্টিকুলার নিড তো আলাদা হবেই। তাহলে আপনার নিডটা স্বাভাবিক আলাদা হবে। হ্যাঁ, এই নিডটা হয়তো আরো কারোর সাথে মিলবে না। জি জি, ঠিক আছে, বাট আপনার নিডটাও তো সলভ করতে হবে আমাদের, যদি আমরা এইটুকু লার্নিং সেশনের মধ্যে ইনক্লুসিবিলিটি ডেভেলপ করতে চাই, তাই না? জি। ঠিক আছে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আচ্ছা, আমরা একটা কাজ করব, ঠিক আছে, আপনার টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা একটা কাজ করব কি, যে আমি দেখি ট্রাই করি, আমার কাছে হয়তো একটা ওভারঅল একটা শীট আছে। হ্যাঁ, ওই শীটে আবার ওইটা পড়তে গেলে আমি আসলে কি কোনো জিনিস অগ্রিম দিতে চাই না কেন, ওই জিনিসটা আপনার কাছে এমনিতেই মানে হেল্পফুল হবে, বাট এখন পড়তে গেলে মাথাটা নষ্ট হয়ে যাবে, কারণ এখন সবগুলো আছে। আপনি যদি সিভিএলএম 1 শেষ হয় তারপরে আপনি দেন, সিভিএলএম 2 শেষ হোক তারপরে আপনি দেন, হ্যাঁ। তাহলেও হয়ে গেল। আপনি যে প্যাটার্নে দিচ্ছেন ওভাবে আমাদের তো ইমপ্রুভ হচ্ছেই, বাট এক্সট্রা যেটা সেটা হচ্ছে আপনি যেটা বললেন আচ্ছা। যে এটা আমার কাজে আসবে, হুম। বাট আপনি কমপ্লিট হওয়ার পরে দেন, সেটা অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, দেখেন আপনাদের কিন্তু 2টা সিবিএলএম আজকে শেষ হলো। হ্যাঁ জি। হ্যাঁ, 2টা সিবিএলএম আজকে শেষ হলো, হয়তো আগামীকাল ক্লাসে আরেকটা সিবিএলএম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই সপ্তাহে আমাদের মোটামুটি দেখা যাবে 3টা সিবিএলএম শেষ হয়ে যাচ্ছে। আমরা যখন পরবর্তী ক্লাসে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিব, তখন কি 3টা সিবিএলএম এর উপরই নিব, নাকি যে এই সপ্তাহে যেগুলো শেষ হয়েছে শুধু ওগুলোর উপরে নিব? সপ্তাহে মানে উইকলি বেসিসে হলেই ভালো, তাহলে মানে পড়াটা বেশি ভালো হবে। আর যখন অনেক বেশি ইউজ হয়ে যাবে তখন দেখা গেল প্র্যাকটিসটা একটু কম হয়ে যাচ্ছে, এতগুলো মেমোরিজটা কম হয়ে যাচ্ছে। আমার মনে হলো যেটা, যে এটাতে মনে হবে যে ফাইনাল পরীক্ষার আগে যেটা হয় টাচ আপ করে যাওয়ার মতো হতে হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা আর নেই। অল্প থাকলে পুরোটা ভালো পড়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন। ঠিক আছে, তাহলে নেক্সট সোমবার আমাদের ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটা সিবিএলএম নিয়ে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা পড়ার সাথেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।